মোটামুটি 67 পার্টিসিপেন্ট। পরীক্ষা দিবে কতজন? 250। কোটা আছে না, সংসদের কোটাও পূরণ হয় না তোমাদের অনলাইন ক্লাস আর অফলাইন ক্লাস। না 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 আমি করতেছি। মায়ের ওইটা নিয়ে আসো তো, অ্যারোসল যেটা এসিআই একটা, সেটা ওইটা কোনো কাজের মনে হয়। আমি কি শুরু করব? জি ম্যাম। থ্যাংক ইউ। একটা আগের পড়া থেকে একটা কোশ্চেন ছিল আর কি, ভিজুয়াল অ্যাকুইটি আর হচ্ছে মানে ডিপ্লোপিয়ার সাথে অ্যাস্টিগম্যাটিজমের কি সম্পর্ক আছে? আবার বলো। ডিপ্লোপিয়ার সাথে হ্যাঁ, সম্ভবত অবশ্যই। তুমি যদি আনইভেন হয় ডিপ্লোপিয়া হতে পারে। আর কোন রিফ্র্যাক্টিভ এরর সাথে? এমনি যেটা আমাদের যেগুলো আছে সেগুলোতে সেরকম হয় না। স্টিগমাটিজমে হয়তো থাকে, ভিজুয়াল ইকুইটির সাথে যেটা আমাদের টেস্ট সেটার সাথেও তো সেরকম নাই। তুমি স্পেসিফিক্যালি কি জানতে চাও সেটা আগে হচ্ছে ডিপ্লোপিয়া তো হচ্ছে মানে একটা জিনিসের কোন কোশ্চেন দুইটা আসছিল। দেখবো। ডিপ্লোপিয়া মানে যখন আমরা একটা জিনিসকে দুটো দেব তখন ওটাকে ডিপ্লোপিয়া বলছি। জি ম্যাম, এটার সাথে অ্যাস্টিগম্যাটিজমের কোনো সম্পর্ক ওইটা বলতে চাইছি। হ্যাঁ, ডিপ্লোপিয়া অ্যাস্টিগম্যাটিজমের হতে পারে। জি ম্যাম, আর কোন রিফ্র্যাক্টিভ যেমন হচ্ছে মায়োপিয়া, রিফ্র্যাক্টরি না না, এগুলো কোনোটাতে ডিপ্লোপিয়া হয় না যতটুকু জানি। তারপর আমি একটু পরে দেখবো না, অনেকদিন তো এগুলো বিষয়কে জিজ্ঞেস করেনি, পড়াও হয়নি। এগুলো তো সাধারণত এরকম করে কোশ্চেন হয় না পরীক্ষা, যেহেতু তোমাদের সামনে ইম্পর্টেন্ট। আমি ইম্পর্টেন্ট যে জিনিসটা তোমাদের পড়াতে একেবারেই খেয়াল নাই সেটা হচ্ছে অ্যাডাপ্টেশন, লাইট অ্যান্ড ডার্ক অ্যাডাপ্টেশন, যেটা পরীক্ষা আসবেই। ভিশনের মধ্যে একটা জিনিস বাদ করছে, সেটা হচ্ছে ডার্ক অ্যান্ড লাইট অ্যাডাপ্টেশন। একটু আমরা এটা একটু বলে নেই, ডার্ক অ্যান্ড লাইট অ্যাডাপ্টেশনটা, এরপর আমাদের আজকে পড়াতে আমরা চলে যাব। অ্যাডাপ্টেশন মানে হচ্ছে সুইচিং বিটুইন ডটস এন্ড কোন। আমরা জানি ডটস হচ্ছে ডিম লাইট ভিশনে কাজ করে, আর হচ্ছে কোন হচ্ছে ব্রাইট লাইট ভিশনে। তাহলে যখন আমি অন্ধকার থেকে আলোতে যাচ্ছি অথবা আলো থেকে অন্ধকারে যাচ্ছি, তখন যে আমার যে ট্রান্সফরমেশন হচ্ছে ডট কোন থেকে নট থেকে কোন সেলে, কোন থেকে ডট সেলে, এই যে ট্রান্সফরমেশন, এটাকে বা সুইচিং হচ্ছে, এই সুইচিংটাই হচ্ছে অ্যাডাপ্টেশন। সুইচিংটা হচ্ছে অ্যাডাপ্টেশন, ঠিক আছে। এবং তাহলে ডার্ক অ্যাডাপ্টেশন কি হবে? যখন আমরা অনেকক্ষণ আমরা হচ্ছে ব্রাইট লাইটের মধ্যে থাকি, এই ব্রাইট লাইট থেকে যখন আমরা সাডেনলি হচ্ছে ডিম লাইটে যাই, মনে করে বাইরে আমি আলোতে অনেকক্ষণ ধরে আছি, তারপর হঠাৎ করে আমি ঘরের ভিতরে ঢুকলাম, ঘরটা দরজা জানলা বন্ধ, অন্ধকার হয়ে আছে, আমি কিন্তু হচ্ছে কি হয়েছে, সাথে সাথে চোখে কিছু দেখবো না, তাই না? অন্ধকারে ঢুকে কিন্তু সময় লাগে আমার অ্যাডাপ্টেশনের জন্য। কেন লাগবে? আমার যে থ্রেশহোল্ড লেভেল আছে, ভিজুয়াল থ্রেশহোল্ড, সেই ভিজুয়াল থ্রেশহোল্ডটা কমবে, ডিক্রিজ করবে, ডিক্রিজ করে রড সেল এটাকে হচ্ছে তখন ভিজুয়ালাইজড করবে। এই যে কন্ডিশনটা, এটাকে আমরা বলতেছি ডার্ক অ্যাডাপ্টেশন। সো ইফ এ পারসন স্পেন্ডস আ কনসিডারেবল টাইম, length of time in the bright lighted surroundings and then may move to a dimly lighted environment, is it? The
রেটিনা স্লোলি বিকাম মোর সেনসিটিভ টু লাইট, তার মানে তার থ্রেশহোল্ড কমছে। সেনসিটিভ হওয়া মানে কি অল্পতেই অস্থির হয়ে যাও, তার মানে তার হচ্ছে থ্রেশহোল্ড লেভেল কমে যাচ্ছে। সো retina slowly become more sensitive to light as the individual becomes accustomed, মানে হচ্ছে কি accustomed to the light. This decline in visual threshold is known as the dark adaptation. কতক্ষণ সময় লাগে? 20 মিনিটস। এটা মনে রাখবে আমাদের। এটাই কিন্তু জিজ্ঞেস করি আমরা ভাইপরা যে ডার্ক অ্যাডাপ্টেশনে কতক্ষণ লাগছে, বা ডার্ক অ্যাডাপ্টেশন বলতে কি বুঝবে, ডার্ক অ্যাডাপ্টেশনে কতক্ষণ সময় লাগছে। সো ডার্ক অ্যাডাপ্টেশন ইট রিকোয়ার্স 20 মিনিটস টাইম। 20 মিনিট সময় গেলে আমরা হচ্ছে ক্লিয়ারলি দেখতে পারবো। একটা লম্বা সময় লাগে কিন্তু ডার্ক অ্যাডাপ্টেশনে, ঠিক আছে। রডস আর রেসপন্স মোস্টলি, নট অল, কিন্তু আমরা বলছি রডস আর মোস্টলি ইম্পর্টেন্ট ফর ডার্ক অ্যাডাপ্টেশন। আসবে আসবে কি হয়েছে? এটা 10টায় আসবে, তুমি শোবে বাইরে, এখানে শো। তাহলে ডার্ক অ্যাডাপ্টেশনে 20 মিনিট সময় লাগছে। এবার হচ্ছে তাহলে লাইট অ্যাডাপ্টেশনে কি হবে? অপোজিট জিনিসটা হবে যে আমরা কনস্টেবল পিরিয়ড যদি কোনো একটা ডিম লাইট এরিয়াতে অথবা ডার্ক এরিয়াতে থাকি, সাডেনলি যদি আমরা ব্রাইট লাইটে যাই, কি হয়? আমরা অন্ধকার ঘর থেকে হঠাৎ করে অনেক উজ্জ্বল আলো থেকে, অনেকদিন মানুষ, একটা মানুষ গুহার মধ্যে আছে, অন্ধকার, চারদিকে কিছু থাকে না, যখন সে বাইরে যাবে তার সাথে সাথে কি হবে? বলে চোখে দাদা লাগছে, কিছু দেখতে পাচ্ছে না, অন্ধ হয়ে যাচ্ছে আলোতে। অতি আলোতেও অন্ধ হয়ে যায় মানুষ। সো দেখতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না, কারণ হচ্ছে তার সময় নিচ্ছে, তার যে ভিজুয়াল থ্রেশহোল্ড, সেই থ্রেশহোল্ডটা তখন ইনক্রিজ করছে, এবং কোন সেলগুলো অ্যাডাপ্টেড হচ্ছে তার হচ্ছে ভিজুয়ালাইজেশনের জন্য। এটাকে আমরা বলি লাইট অ্যাডাপ্টেশন। সো when a person remains in the dim light area for considerable time, then goes to a bright lighted area. Yes, ব্রাইট লাইটেড এরিয়াতে যখন যাচ্ছে তখন হচ্ছে আমার যে অ্যাডাপ্টেশন হচ্ছে দ্যাট ইজ কল্ড হচ্ছে লাইট অ্যাডাপ্টেশন। এতে সময় লাগবে কত? অনলি 5 মিনিটস। তাহলে সবচেয়ে বেশি সময় লাগে হচ্ছে ডার্ক অ্যাডাপ্টেশনে 20 মিনিটস, আর লাইট অ্যাডাপ্টেশনে লাগবে 5 মিনিটস। মেকানিজম পড়ানোর টাইম নেই আমাদেররা। ডার্ক অ্যাডাপ্টেশন, লাইট অ্যাডাপ্টেশন, অডপশন কিভাবে হচ্ছে অত কিছু না, শুধু তোমরা ডার্ক অ্যাডাপ্টেশন কি কত মিনিট সময় লাগে, লাইট অ্যাডাপ্টেশন কি কত মিনিট সময় লাগে, এটা একটু মাথায় রাখো যাতে শর্ট নোট আসলে লিখতে পারো। আমরা এবার চলে যাব আমাদের পাতে। ম্যাম লাইট অ্যাডাপ্টেশনে কতক্ষণ সময় লাগে? লাইটে হচ্ছে 5 মিনিটস আর ডার্কে লাগে 20 মিনিটস। জি ম্যাম। তাহলে আজকে আমাদের বেশ কিছু চ্যাপ্টার সংক্ষেপে আমরা একটু পড়ে যাব। প্রথম যেটা সেটা হচ্ছে হিয়ারিং। হিয়ারিং এন্ড ইকুইলিব্রিয়াম। আমাদের যে দুটো কান আছে তাই না শোনার জন্য, আর একটা মুখ আছে কথা বলার জন্য, তাহলে শুনতে হবে বেশি আর বলতে হবে কম। আমি উল্টোটা করি। তো হিয়ারিং এন্ড ইকুইলিব্রিয়ামের দুটো জিনিস, একটা হচ্ছে হিয়ারিং অ্যাপারেটাস, একটা হচ্ছে ইকুইলিব্রিয়ামের অ্যাপারেটাস। হিয়ারিং অ্যাপারেটাস হচ্ছে আমাদের জানি অ্যানাটমিটা চাঁদা ম্যাডাম পড়ে ফেলছে। ইয়ারের হচ্ছে এক্সটার্নাল ইয়ার, মিডল ইয়ার, ইন্টারনাল ইয়ার আছে, আর ইন্টারনাল ইয়ার মধ্যে হচ্ছে ককলিয়ার আছে, যেটা ইনার ইয়ারের মধ্যে থাকে, যেটা শামুকের মতো দেখতে, এর ভিতরে হচ্ছে ফ্লুইড থাকবে। সো এক্সটার্নাল ইয়ার, মিডল ইয়ার আর ককলিয়া অফ দ্য ইনার ইয়ার, এই অংশটা হচ্ছে আমাদের হিয়ারিং অ্যাপারেটাস। আর ইকুইলিব্রিয়ামের অ্যাপারেটাস হচ্ছে যে এই যে ককলিয়া বলছে, এর মধ্যে সেমি সার্কুলার ক্যানালস আছে, ইট্রিকলস আছে, স্যাকিউল আছে, এরা হচ্ছে ইকুইলিব্রিয়ামের অ্যাপারেটাস। একটু জানার জন্য আমরা যেটা যা লাগবে সেটা হচ্ছে পাথওয়ে অফ হিয়ারিং। হিয়ারিং এর পাথওয়ে দুটো, একটা জিনিস, দুটো জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে আমরা জানি সাউন্ড ওয়েভ হচ্ছে বিভিন্ন ট্রান্সফরমেশনের মাধ্যমে আলটিমেটলি হচ্ছে আমাদের ব্রেন পর্যন্ত পৌঁছাবে। একটা পিরিয়ড থাকবে সাউন্ড গুলো কন্ডাকশন হবে, কন্ডাকশন হচ্ছে পরিবহন হবে, এরপর এটা নিউরাল ট্রান্সমিশনের মাধ্যমে আমাদের সেরিব্রাল কর্টেক্স পর্যন্ত যাবে। কেউ কিছু বলতে চাচ্ছ? তাহলে হোয়াট ইজ দ্য পাথওয়ে অফ হিয়ারিং? আমরা বলেছি পাথওয়ে অফ হিয়ারিং আমরা এমনি দুটো পার্ট করি, দুটো ছবিটা একটু দেখাই তাহলে তোমরা একটু বুঝতে পারবে। এই যে পুরো ইয়ার আমরা জানি, এই যে হচ্ছে আমাদের পিনা, তারপরে হচ্ছে এক্সটার্নাল অডিটরি ক্যানেল, ক্যানেলের পর দিলে আমাদের ইয়ার ড্রাম অর মেমব্রেন, মেমব্রেনের পর হচ্ছে যে অসিকলস গুলো থাকে, স্পেস মিলিয়াস ইনকাস, তোমরা তো ভালো জানো। এরপরে চলে যাই আমাদের ইনার ইয়ার, যেখানে হচ্ছে আমার এই যে হচ্ছে ইনার ইয়ারের যে পার্ট সেগুলো থাকে, এবং এটার গায়ে লাগোয়া হচ্ছে নার্ভ। নার্ভ
যেখান থেকে আলটিমেটলি আমার যে সিগন্যাল, যে অডিশনের অর্থাৎ শোনার যে সিগন্যাল সেটা চলে যাবে ডিফারেন্ট পার্টসওয়ে আমাদের যে অডিটরি এরিয়া আছে, হ্যাঁ, সেই অডিটরি এরিয়া। এই পুরোটা হচ্ছে আমাদের পাথওয়ে। এবং এটার যে ফার্স্টের অংশ দেখো, এটাকে আমরা বলি কন্ডাক্টিভ জোন। কন্ডাক্টিভ জোন যেমন আমাদের রেসপিরেটরিতে ছিল, রেসপিরেটরিতে কন্ডাক্টিভ জোন, আর ছিল কি রেসপিরেটরি জোন। বাট এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে কন্ডাক্টিভ এরিয়া, আর এটা হচ্ছে নিউক্লিয়ার এরিয়া, অথবা সেন্সো নিউরাল হিয়ারিং এরিয়া, এটা আমরা বলতে পারি। কন্ডাক্টিভ এরিয়া হচ্ছে এখান থেকে সাউন্ডটা, কেন আমাদের কানের পিনা তৈরি হলো একটু বলো তো? কানে দুইটা এরকম বড় বড় পাতা দিল কেন? না দিলেও তো পারতো। ম্যাম সাউন্ড ওয়েভ কালেকশনের জন্য। সাউন্ড ওয়েভ কালেকশন, যে সাউন্ড আছে সেটাতে রাখছে যে কি দিকে আমরা মিটার দিয়ে ঢুকতে পারছি। আমরা কোনো কিছু শুনতে হলে এই পিনার পরে আবার হাতটাকে রাখি, তাই না? হাতটাকে এরকম করে রেখে শব্দ শোনার চেষ্টা করি, যেগুলো মৃদু শব্দ আসতেছে, তাই না? বিশেষ করে যাদের ওই যে দরজার আড়ালে আড়ি পাতার অভ্যাস আছে, তারা একটু কানটা এরকম লাগিয়ে রাখে হাতটা, যাতে সাউন্ড বেশি শোনা যায়। তো সেইটা কেন আমরা এরিয়া বাড়াচ্ছি, এই যে যেটাতে এসে সাউন্ড ওয়েভটা এসে ধাক্কা খাবে, সেই এরিয়া বাড়াচ্ছি, এরিয়া যাতে আমার হচ্ছে এক্সটার্নাল যে অডিটরি ক্যানেল মিটার দিয়ে অডিটরি ক্যানেলে সাউন্ডের যে ওয়েভ সেটা যেন ঢুকতে পারে, বেশি বেশি ঢুকতে পারে, আমরা যেন সাউন্ডটা আরো ক্লিয়ারলি শুনতে পারি। এই জন্য আমরা কি করি, কানের ওই পিনার উপরে আমাদের হাতটা এরকম করে অর্ধচন্দ্রাকৃতি করে ধরি সাউন্ডটা শোনার জন্য। তাহলে what is the pathway? প্রথম যেটা আমাদের সেটা হচ্ছে যে কন্ডাকশন হচ্ছে সাউন্ডে। সো সাউন্ড ওয়েভস আর কালেক্টেড বাই দা অরিকলস, আমাদের কানের এই যে অরিকলস সাউন্ড ওয়েভ কালেকশন করবে, দেন কন্ডাক্টেড ফ্রম এক্সটার্নাল অডিটরি মিটার্স টু দ্য টেম্পোরানিক মেমব্রেন। আমরা ছবিতে যেটা দেখলাম যে সেই যে অডিটরি ক্যানেল আছে, সেই ক্যানেল দিয়ে সাউন্ড ওয়েভটা কন্ডাক্টেড হচ্ছে কোন পর্যন্ত? টিম্প্যানিক মেমব্রেন পর্যন্ত, ইয়ারড্রাম পর্যন্ত। তারপর কি হবে, এই সাউন্ড ওয়েভটা আমাদের যে টিম্প্যানিক মেমব্রেন আছে তাকে ভাইব্রেশন করবে। সাউন্ড তো আসলে কিছুই না, বাতাসের মধ্যে ভাইব্রেশন, টিম্প্যানিক মেমব্রেনের ভাইব্রেশন, টিম্প্যানিক মেমব্রেন থেকে পানির মধ্যে ভাইব্রেশন, শুধু ভাইব্রেশন আর ভাইব্রেশন। ঠিক আছে, তোমরা যেমন এখন ভাইব্রেটরি মোডে আছো, হ্যাঁ, ফার্স্ট টার্মের ভাইব্রেশন শেষ না হতে হতে সেকেন্ড টার্মে না হতে থার্ড টার্ম শেষ না হতে হতে প্রপার ভাইব্রেশন, সেরকম। সো ভাইব্রেশন অফ দ্য টেম্পারিক মেমব্রেন, অর্থাৎ টেম্পারিক মেমব্রেনটা কি হবে? ভাইব্রেটেড হবে। যখনই ভাইব্রেটেড হবে, টিম্পানিক মেমব্রেনের গায়ে তো আমার হচ্ছে অসিকলস গুলো লাগানো আছে, যেটা মেলিয়াস, ইনকাস আর স্টেপস। এই তিনটা হচ্ছে আমার যে ছোট ছোট হচ্ছে বোনস লাগানো আছে, তারা ভাইব্রেশন হবে। তাহলে এই বোনসটা যখন ভাইব্রেশন হবে, তখন এটা হচ্ছে যে ভেস্টিবিউলের ভিতরে যে পেরিলিম্ফ আছে, অর্থাৎ যে ফ্লুইড আছে, সেই ফ্লুইডটা হচ্ছে তখন ভাইব্রেটেড হবে। তাহলে দেখো মেকানিক্যাল ওয়েভ, এটা হচ্ছে হয়ে মানে এয়ার যে ওয়েভ, সেই ওয়েভটা মেকানিক্যাল ওয়েতে এসে টেম্পানিক মেমব্রেনকে ই করে, তখন কিন্তু হচ্ছে এটা হয়ে গেল ফ্লুইডের মিডিয়াতে ওয়েভে। তাহলে পেরিলিম্ফ অফ দা স্ক্লেরা ভেস্টিবিউল কে ভাইব্রেশন করবে, ভাইব্রেশন করার ফলে কি হবে, ভেস্টিবুলার মেমব্রেন যেটা আছে সেটা ভাইব্রেটেড হবে, শুধু ভাইব্রেশনের ভাইব্রেশন। দেন কক্লিয়ার ডাক্টের যেটা প্রডিউস করবে ভাইব্রেশন অফ এন্ডোলিম্ফ। আমরা জানি কি আছে, পেরিলিম্ফ, এন্ডোলিম্ফ আছে না, ম্যাডাম পড়িয়েছে না? তো পড়ানোর সময় পাইছে, তাও তো কথা। ভাইব্রেশন অফ দ্য এন্ডোলিম্ফ ইন দ্য কক্লিয়ার ডাক্ট, আমাদের যে কক্লিয়া আছে তার যে ডাক্ট আছে, এটার ভিতরে যে এন্ডোলিম্ফ আছে, সেই এন্ডোলিম্ফের ভাইব্রেশন হবে। এবং এই যে কক্লিয়ার ডাক্ট, যে এন্ডোলিম্ফ, তার সাথে যে ভেসেলার মেমব্রেন, এই ভেসেলার মেমব্রেনটা তখন ভাইব্রেশন হবে। আর ভেসেলার মেমব্রেনে আছে হেয়ার সেল, যেটা হচ্ছে রিসেপ্টর ফর হিয়ারিং। এতক্ষণ পর কিন্তু আমাদের রিসেপ্টরটা ভাইব্রেট হচ্ছে, স্টিমুলেটেড হচ্ছে। সো হেয়ার সেল অ্যাটাচ টু দ্য মেমব্রেন, যেটা মুভ করবে, আমরা জানি হেয়ার সেল আছে যেটা মুভ করে। সো এটার ভিতরে মাইক্রোভিলারি আছে, ঠিক আছে, টেক্টোরিয়াল মেমব্রেন, যেটা হচ্ছে হেয়ার সেল মাইক্রোভিলার, যেটা বেন্ডিং হবে, ফরওয়ার্ড বেন্ডিং হবে। বেন্ডিং হওয়ার ফলে এটা যে হেয়ার সেল আছে সেটার ভিতরে ডিপোলারাইজেশন করবে, অর্থাৎ অ্যাকশন পটেনশিয়াল শুরু হবে। অর্থাৎ আমার এই পর্যন্ত কন্ডাকশন হয়ে কিন্তু আমার নার্ভ অ্যাকশন শুরু হয়ে গেছে। তাহলে আমরা একটু পাথওয়ে অফ হিয়ারিং এ একটু দেখি। সাউন্ড ওয়েভস কালেক্টেড বাই দা অরিকল, ঠিক আছে, then the sound conducted from the external auditory meters to the tympanic membrane, then vibration of the tympanic membrane which causes vibration of the ossicles, 3 ossicles present in the middle ear, then vibration in perilymph of the sclera vestibuli,
Then vibration of vestibular membrane, then which produces cochlear duct endolymph to vibrate, then which causes vibration of the basilar membrane, কিন্তু অনেক details এ লেখা। And we know that is the hair cell that is attached to this membrane, which will move, that the microvilli bends forward in the tectorial membrane, which causes depolarization of the hair cells. And we know the hair cells of the organ of Corti is the receptor for hearing. Hair cell, depolarization of the hair cell of organ of Corti. তাহলে এরপরে কি হবে? তাহলে যখনই হচ্ছে এই যে হেয়ার সেলস গুলো অ্যাকশন পটেন, ডিপোলারাইজেশন হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। আচ্ছা ঠিক আছে। So hair cells induces action potential in the cochlear neuron. The action potential generated in the cochlear neuron are conducted to the CNS and finally reach the cerebral cortex, which perceived as sound. বলো যে আম্মু বলছে খেলতে, আমরা তো ক্লাস নিচ্ছি। ঠিক আছে, কিভাবে যাচ্ছে? এই যে হেয়ার সেলস, ককলিয়ার নিউক্লিয়াস, এটা থেকে আরো ইজি এটা বোঝা যাবে যে ককলিয়ার নিউক্লিয়াস যেটা যাবে, ককলিয়ার নিউক্লিয়াস যাচ্ছে যেটা হচ্ছে ল্যাটারাল নেমিসকাস আছে, সেই ল্যাটারাল নেমিসকাস দিয়ে যাবে, ল্যাটারাল নেমিসকাস থেকে এটা চলে যাবে ইনফেরিয়র হচ্ছে কলিকুলাসে, ইনফেরিয়র কলিকুলাস থেকে মেডিয়াল জেনিকুলার বডি, মেডিয়াল জেনিকুলার বডি থেকে রেডিয়েশনের মাধ্যমে, অডিটরি রেডিয়েশনের মাধ্যমে অডিটরি কর্টেক্সে চলে যাবে। তাহলে টোটালটা মিলে কিন্তু মেইনলি অডিটরি পাথওয়ে। এটা যেটা সেটা হচ্ছে মেইনলি স্টিমুলেশন অফ দ্য হেয়ার সেলস, স্টিমুলেশন অ্যাকশন পটেনশিয়াল হওয়া, বাট ওইটুক পর্যন্ত কিন্তু আমি হিয়ারিং হবে না। যদি টোটাল হিয়ারিং পাথওয়ে হয় তাহলে অডিটরি কর্টেক্স পর্যন্ত। তাহলে আবার একটু আমরা যাই, তাহলে বললাম সাউন্ড ওয়েভ এগুলো সব জানি, ভাইব্রেশন 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 হয়ে প্রথমে হচ্ছে অরিকলস গুলো হচ্ছে সাউন্ড কালেক্ট করবে, এক্সটার্নাল অডিটরি ক্যানেল দিয়ে যাবে, দ্যাট টিম্প্যানিক মেমব্রেন ভাইব্রেশন হবে। যখন টিম্প্যানিক মেমব্রেন ভাইব্রেশন হবে তখন তিনটা অসিকল সেটার গায়ে যেটা অ্যাটাচ একটু লাগানো আছে তারা ভাইব্রেশন হবে। এই ভাইব্রেশন তখন তার সাথে যে পেরিলিম্ফের যে কানেকশন সেই ওয়েভটা পানির মধ্যে চলে যাবে, পেরিলিম্ফ, পেরিলিম্ফ থেকে এন্ডোলিম্ফ, এন্ডোলিম্ফ যখন ভাইব্রেশন হবে এন্ডোলিম্ফের সাথে সাথে ব্যাসাইলাম মেমব্রেন, সেখানে আছে হেয়ার সেল, হেয়ার সেলের মাইক্রোভিলাই, তারা ফরওয়ার্ড যখন বেন্ডিং হবে হেয়ার সেলের মধ্যে অ্যাকশন পটেনশিয়াল শুরু হবে, ডিপোলারাইজেশন শুরু হবে, অর্থাৎ অ্যাকশন পটেনশিয়াল হবে। যখন হেয়ার সেলের মধ্যে অ্যাকশন পটেনশিয়াল শুরু হবে তাহলে হচ্ছে এরা ককলিয়ার নিউক্লিয়াস যেটা আছে ককলিয়ার নিউরন সেগুলোকে স্টিমুলেটেড করতেছে, অর্থাৎ হিয়ারিং নিউরন গুলো স্টিমুলেটেড হচ্ছে। এটা চলে যাবে দেন সুপিরিয়র অলিভারি নিউক্লিয়াস থেকে ইনফেরিয়র ক্যালিকুলাস, সেখান থেকে মিডিয়াল জেনিকুলার বডি এবং সেখান থেকে আলটিমেটলি প্রাইমারি অডিটরি এরিয়া। এইভাবে আমরা বলতে পারি। তাহলে ডর্সাল ককলিয়ার নিউক্লিয়াস, ল্যাটারাল হেমিস্ফিয়ার, inferior colliculus, medial genicular body, then ultimately auditory cortex. প্রশ্ন হচ্ছে auditory cortex এরিয়া নাম্বার কত? এটা হচ্ছে ব্রডম্যান এরিয়া, এরিয়া নাম্বার 41 and 42 আমরা বলি হচ্ছে প্রাইমারি অডিটরি এরিয়া, আর এরিয়া নাম্বার 22 এটা হচ্ছে সেকেন্ডারি অডিটরি এরিয়া, এটাকে বলা হয় অডিটরি অ্যাসোসিয়েটেড কর্টেক্স। অডিটরি অ্যাসোসিয়েটেড কর্টেক্স এটা কেন লাগবে সেকেন্ডারি অডিটরি এরিয়া? ফর দা ইন্টারপ্রিটেশনস অফ দা সাউন্ড, অর্থাৎ একটা সাউন্ড তো শুধু শব্দ শুনলেই হবে না, গান শুনছি, সেই গানের স্পিচ কত, মেলোডি কিরকম, ইন্টেন্সিটি যেটা সাউন্ডের বলি সেগুলি কত, এসব সম্বন্ধে আইডিয়া দিয়ে সেই সাউন্ডটা কতটা তোমার কাছে শ্রুতি মধুর হচ্ছে অথবা শ্রুতি কটু হচ্ছে সেটাকে ঠিক করাই হচ্ছে সেকেন্ডারি অথবা অ্যাসোসিয়েটরি অডিটরি এরিয়ার কাজ। ঠিক আছে, তাহলে প্রাইমারি এরিয়া হচ্ছে 41 42, সেকেন্ডারি এরিয়া হচ্ছে এরিয়া নাম্বার 22। এটা হচ্ছে টোটাল মোটামুটি একটা আইডিয়া দেওয়া যেটা আমরা সংক্ষেপে কিছুক্ষণ আগে পড়েছি। হিয়ারিং এর মধ্যে তোমাদের যে প্রশ্নটা মানে দ্বিতীয় ইয়েতে ইম্পর্টেন্সলি অথবা বলে প্রথমেই ইম্পর্টেন্সলি আসবে সেটা হচ্ছে ডেফনেস। হোয়াট ইজ ডেফনেস? ডেফ এন্ড ডাম্ব জন্মগতভাবে
যে কথা শুনে না সে কি কথা বলতে পারে? হুম? না ম্যাম। কেন? কজ বা আমার লার্নিং প্রসেসটা হয় না ল্যাঙ্গুয়েজের। হ্যাঁ, তাহলে কিছু আমি কেন একটা বাচ্চাকে ধরো আজকে সে বাংলাদেশে জন্মগ্রহণ করলো, তাকে আমি সাথে সাথে নিয়ে আমেরিকা বা ইংল্যান্ডে চলে গেলাম, সে বাচ্চার বাংলা কিন্তু শিখলো না, সে সেই ইংরেজি শিখলো, অথবা জার্মানি নিয়ে গেলাম সে জার্মান ভাষা শিখে গেল, অথবা কানাডা নিয়ে গেলাম, অথবা রাশিয়া নিলাম সে রাশিয়ান ভাষা শিখলো। কারণ আমরা সেই ভাষা বা সেই জিনিসই করব যেটা আমার ব্রেন কন্টিনিউয়াস আমাদের এই আর্লি আমাদের লাইফে যেটা সে পারসিভ করবে। তাহলে এই ইংরেজি শব্দ চতুর্দিকে যখন চলছে ব্রেন ওই শব্দগুলোকে চিনবে। হুম। এবং সেটাকে তার ভাষা হিসেবে তখন সে আমাদের এই যে কথা বলাটা আর কিছুই নাই, যে ব্রেন যে সাউন্ড কালেক্ট করলো, এই যে বললাম পারসিভ করলো, সেকেন্ডারি সে সাউন্ড চিনলো, চিনলে তার এক্সপ্রেশন তৈরি করলো এবং তখন মোটর ইনফরমেশন পাঠালো, যেটা আমাদের এই যে আমাদের যে ভোকাল কর্ড, টাং, ওরাল পার্টস এই সব মিলে তখন শব্দ তৈরি হয়ে আমরা এবং ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে আমরা এটাকে শব্দ হিসেবে অর্থাৎ ভাষা হিসেবে এক্সপ্রেস করছি। তাহলে যে জন্মগত ভাবে শুনতে পাচ্ছে না সে কিন্তু কখনো বলতে পারবে না, কেউ জানেই না সে শব্দ কি জিনিস। আর যে শব্দ শুনবে না জানবে না সে শব্দ বানাবে কি করে? So loss of ability to hear, it is either partial or complete, is called deafness. কেউ যদি শুনতে সেটা পার্শিয়াল হোক অথবা হচ্ছে কমপ্লিট হোক, যদি হিয়ারিং এর অ্যাবিলিটি লস করে তখন এটাকে আমরা বলি ডেফনেস। এটা দুই ধরনের আছে, একটা হচ্ছে কন্ডাক্টিভ ডেফনেস আর একটা হচ্ছে নার্ভ ডেফনেস। না কন্ডাক্টিভ ডেফনেস আর নার্ভ ডেফনেস কেন, আমার এই যে জোনটা আমরা ভাগ করে ফেলছি, যে একটা হচ্ছে কন্ডাক্টিভ এরিয়া যেটা হচ্ছে সাউন্ড ওয়েভকে কন্ডাকশন করে নিয়ে যাবে মেকানিক্যালি পর্যন্ত, এরপরে হচ্ছে আমার হচ্ছে সেন্সোনিউরাল এরিয়া। সেন্সোনিউরাল এরিয়া হচ্ছে যেখান থেকে আমার এই যে অ্যাকশন পটেনশিয়াল শুরু হয়ে সাউন্ড ওয়েভটাকে ব্রেন পর্যন্ত নিয়ে গেল। তাহলে দুটো সেপারেট কিন্তু পার্ট, এই দুটো সেপারেট পার্টের জন্য কিন্তু আমার এই যে ডেফনেসটা দুই ধরনের হয়, একটা হচ্ছে কন্ডাক্টিভ ডেফনেস আর একটা হচ্ছে নার্ভ ডেফনেস। কন্ডাক্টিভ ডেফনেস কন্ডাকশন এরিয়াতে যদি প্রবলেম হয়, অর্থাৎ পিনা থেকে শুরু করে আমার এই যে অসিকলস পর্যন্ত এই রাস্তা পর্যন্ত যদি আমার কোনো অর্থাৎ আউটার ইয়ার এবং মিডল ইয়ারের পার্টে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে যে ধরনের ডেফনেস হবে সেটা হচ্ছে কন্ডাক্টিভ ডেফনেস। কারণ হতে পারে, কেউ ছবি দেখে একটু আন্দাজ করো তো কি কারণে কন্ডাক্টিভ ডেফনেস হতে পারে? টিম্প্যানিক মেমব্রেনে যদি কোনো সমস্যা থাকে। টিম্প্যানিক মেমব্রেনে যদি সমস্যা হয় অনেক বেশি মিশ্রিত হলে হ্যাঁ টেডুমিন বলো। অনেক বেশি মিশ্রিত হলে যাতে যদি প্রবলেম থাকে। কিসে? আর কারো পিনা নেই, সে মানে ধরো কানের পাই নাই, তোমরা তো দেখো নাই সংসদ নাটক কান কাটা রমজান, মানুষের কান যদি কেটে ফেলি হিয়ারিংটা খুব প্রবলেমেটিক হয়ে যাবে। কেন? আর সাউন্ড কালেক্ট করবে কে? তাহলে মনে করো তোর পিনা নেই, হ্যাঁ, তাহলে এই যে কানের পাতা নাই, সাউন্ড কালেক্ট করতে পারছে না, এটা একটা। দ্বিতীয়ত আমরা আমরা পথ ধরে আসি, এই যে মিটাস, এই ছিদ্র, তুমি গান শুনবা না বা কেউ কথা বলছে বিরক্ত হচ্ছে, তাই না? এসের মতো কোন সিনেমা যেন শাহরুখ খান কানের মধ্যে আঙুল, মাই নেম ইজ খান এন্ড আই এম নট আ টেররিস্ট, সে সিনেমা ছিল না যে কানে সে কটন দিয়ে রাখে আর কাজল কথা বলতেই থাকে। সো যদি তুমি এই এক্সটার্নাল অডিটরি মিটার্স এর মধ্যে কোনো কিছু ঢুকিয়ে রাখো, সাউন্ড তো যেতে পারবে না। সেটা তুমি আর্টিফিশিয়াল হতে পারে তুমি দিতে পারো, অথবা আমাদের কানে ওয়্যাক্স তৈরি হয় জানো তো, এই ওয়্যাক্সটা হার্টে মুভ করে মেনলি এটা একটা প্রোটেক্টিভ মেকানিজম, এটা হচ্ছে ওয়্যাক্স লাইক সাবস্টেন্স তৈরি হয় যেটা ধীরে 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 ইনার থেকে বাইরের দিকে আসে। কারো যদি এরকম প্রবলেম থাকে যে এই যে এক্সটার্নাল অডিটরি মিটারটা ছোট বা পাথরে ছোট, তখন হচ্ছে ওয়্যাক্স অনেক সময় জমে আসতে পারে না, এক জায়গায় হচ্ছে জমে 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 শক্ত হয়ে যায়। এই শক্ত হওয়ার ফলে এইখানে ওয়্যাক্স জমে এই সাউন্ড যে যাওয়ার রাস্তা সেই রাস্তাটা বন্ধ করে দেয়, ইম্প্যাক্টেড ওয়্যাক্স বলি আমরা, ইম্প্যাক্টেড ওয়্যাক্স। তো সেই ইম্প্যাক্টেড ওয়্যাক্স যদি থাকে তাহলে কি হবে, যেতে পারবে না। অথবা মনে করে বাচ্চা খেলতেছে একটা মার্বেল বা কিছু ছোট কিছু কানের ভিতরে ঢুকিয়ে ফেললো, এসে এখানে আটকে গেল, এই পাথরেতে আটকে গেল, সাউন্ড যেতে পারছে না, এখানে শুনবে না সে। ঠিক আছে? তাহলে
তাহলে কন্ডাকশন হতে পারছে না। তাহলে যে কোনো ফরেন বডি হতে পারে অথবা ইম্প্যাক্টেড ওয়্যাক্স এর কারণে হতে পারে। এরপরে হচ্ছে আমাদের মেমব্রেন। আমরা জানি মেমব্রেন যদি ঠিক হয়ে যায় তাহলে মোটা মানুষ নড়াচড়ে বেশি, হ্যাঁ, তাহলে যদি কোনো কারণে আমাদের যে টিম্প্যানিক মেমব্রেন সেটা যদি ঠিক হয়ে যায়, তো থিকেনিং অফ দ্য মেমব্রেন যদি হয় তাহলে কি হবে, তাহলে এটা বেশি কম নড়াচড়া করবে, সে কম নড়াচড়া করলে আমাদের যে তিনটা হাড় আছে তারা কম নড়াচড়া করবে, এটা কম নড়াচড়া করলে ভাইব্রেশন কম হবে পেরিলিম্ফ, ওখানে কম হলে এন্ডোলিম্ফে কম হবে, এন্ডোলিম্ফ কম না আসলে হেয়ার সেল কম স্টিমুলেটেড হবে, তার মানে হচ্ছে হিয়ারিং লস হচ্ছে। সো যদি থিকেনিং অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন হতে পারে অথবা রাপচার অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন, কেউ জোরে একটা থাপ্পড় মারলো কাউকে অথবা বললেন এক থাপ্পড়ে তোর কান ফাটিয়ে দেবো, কান ফাটিয়ে দেওয়া মানে হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন রাপচার করা, অর্থাৎ টিম্প্যানিক মেমব্রেন ফেটে যাবে, এটার ভিতরে একটা ছিদ্র হয়ে গেল, সে তার ভাইব্রেশন ঠিক মতো কাজে দিচ্ছে না টিম্প্যানিক মেমব্রেনে, তখন হচ্ছে আমার এই কন্ডাকশন হবে না। অথবা এই যে অসিকলস গুলো জন্মগত ভাবে এই অসিকলস এর তিনটার মধ্যে কোনোটা অনুপস্থিত আছে, অথবা এদের যে লোকেশন তারা ডিসলোকেটেড হয়ে গেল, কোনো কারণে তিনটা যেভাবে থাকার কথা সেভাবে নাই, ডিসলোকেটেড হয়ে গেল, ঠিক আছে, অথবা ডেস্ট্রয় হয়ে গেল, এই সব কারণে কন্ডাক্টিভ ডেফনেস হবে। মুখস্থ তোমরা না করো সেটার জন্য কিন্তু এত কাহিনী কইলাম। তাহলে কন্ডাক্টিভ ডেফনেস এর তিনা না থাকলে মিটাস যদি বন্ধ থাকে, যে এক্সটার্নাল অডিটরি কেন যদি বন্ধ থাকে সেটা ইম্প্যাক্টেড ওয়্যাক্স এর কারণে হতে পারে, অথবা হচ্ছে আগেইন যেটাকে আমরা বলছি ইম্প্যাক্টেড ওয়্যাক্স এর কারণে হতে পারে, ফরেন বডি দিয়ে হতে পারে। তারপর হচ্ছে অডিটরি যে অসিকলস আছে সেগুলো যদি ডেস্ট্রয় হয়ে যায় অথবা ডিসলোকেটেড হয়ে যায়, তারপরে কি টিম্প্যানিক মেমব্রেন যদি থিকেন হয়ে যায়, আর কি মিডল ইয়ারে যদি কোনো ধরনের এক্সুডেট অর্থাৎ রক্ত জমাট বাঁধলো, কারো হয়তো ব্লিডিং হচ্ছে, কোনো কারণে রক্ত জমে মিডল ইয়ারে রক্ত জমাট বাঁধে গেছে, সেটার কারণে অটোস্ক্লেরোসিস মানে হচ্ছে ওই থিকনেসটা বেড়ে যাওয়া, সেটা। সো এই সব কারণে কন্ডাক্টিভ ডেফনেস হতে পারে। নার্ভ ডেফনেস কেন হবে? নার্ভ ডেফনেস due to damage to the hair cell or the neural pathway। আমরা যে নিউরাল পাথওয়ে দেখেছি সেই হেয়ার সেলস থেকে শুরু করে আমাদের অডিটরি কর্টেক্স পর্যন্ত যে পাথওয়ে, সেখানে যদি কোনো ধরনের ড্যামেজ হয় সেক্ষেত্রে আমরা যে ধরনের ডেফনেস পাবো সেটা হচ্ছে নার্ভ ডেফনেস। কি ধরনের হয়, যেটা আমি হাই ইন্টেন্সিভ সাউন্ড অনেক দিন ধরে শুনি, যখন এখনকার মানুষদের সমস্যা হচ্ছে, খেয়াল করে রাস্তায় তুমি লোকজনকে ডাক দিয়ে দেখো, তোমার এক ডাকে খুব কম মানুষের রেসপন্স করবে, কারণ সারাক্ষণ বাইরের গাড়ির সাউন্ড, হাই পিচ ইন্টেন্সিটি সাউন্ড হিসাব করি আমরা, তত পড়ার সময় যে কত ডেসিবেল আমরা সাউন্ড শুনতে পারি আমাদের জন্য ভালো, এর বাইরে গেলে কন্টিনিউয়াস থাকলে আমাদের হিয়ারিং লসের ডিক্রিজ করার সম্ভাবনা থাকে, কারণ থ্রেশহোল্ড লেভেল বেড়ে যাচ্ছে, তখন অল্প সাউন্ড আমি শুনতে পাবো না। সো তাহলে হাই ইন্টেন্সিটি সাউন্ড, কারো যদি অনেক জোরে গান শোনার অভ্যাস আছে, এটা বোধহয় আমারও আছে, আমার যখন আমি এক্সারসাইজ করি বা কোনো কিছু করি হেডফোনটা লাগাই তখন আমি অনেক মানে জোরে সাউন্ড ছাড়া গান শুনতে পারি না, এটা খুব ধরনের বাজে অভ্যাস। আমাদের স্যার আমাকে সমানে বকাঝকা করতে থাকে, কারণ তখন আমাকে কেউ সামনে এসে হাত না নাড়া পর্যন্ত আমি বুঝতে পারি না যে কি করতেছে। তো এটা একটা কারণ, হাই ইন্টেন্সিটি স্টিমুলেশন ফর এ লং ডিউরেশন। তারপরে হচ্ছে ড্যামেজ টু দ্য ক্রেনিয়াল নার্ভ, যদি সেটা টিউমারের কারণে হতে পারে, ট্রমার কারণে হতে পারে, অথবা যদি কোনো ধরনের ড্রাগস, কিছু ড্রাগস হচ্ছে আমাদের হচ্ছে ডেফনেস করে, তার মধ্যে অন্যতম হচ্ছে কিছু অ্যান্টিবায়োটিক যেমন অ্যামাইনোগ্লাইকোসাইডস আছে, আমাদের যে অ্যান্টি টিবি ড্রাগ, টিউবারকুলোসিস অর্থাৎ যক্ষার জন্য আমরা যে ড্রাগস দিই এর মধ্যে কিছু ড্রাগস আছে সেটা হচ্ছে ডেফনেস করে, নার্ভ ডেফনেস করে, ঠিক আছে। তাহলে high intensity stimulation of for long duration, then damage to the cranial nerve due to trauma or due to tumor, and some drugs that is called amyloidosis। আমরা কি করে চিনি এই ডেফনেস গুলোকে, কিভাবে আমরা টেস্ট করে, কোন টেস্ট দিয়ে বের করতে পারি? আমরা দুই ধরনের টেস্ট করি হিয়ারিং এর জন্য, একটাকে বলা হয় রিনিস টেস্ট আর একটা বলা হয় ওয়েবার টেস্ট। এই যে আমি হাতে যে কি বলে টিউনিং ফর্ক নিয়ে করতেছিলাম, করাতে পারিনি, রিনিস টেস্ট আর ওয়েবার টেস্ট। একটা হচ্ছে আমি পরে একসময় তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, শুধু নামগুলো জেনে রাখো, রিনিস টেস্ট আর ওয়েবার টেস্ট। রিনিস টেস্ট মেইনলি করা হয় কন্ডাক্টিভ ডেফনেস দেখা হয় জন্য, আর ওয়েবার টেস্টটা মেইনলি হচ্ছে দুটো কারণে, একটা হচ্ছে কন্ডাক্টিভ ডেফনেস হচ্ছে কনফার্মেশন করা, আর একটা হচ্ছে নার্ভ ডেফনেসটাকে ডায়াগনোসিস করা। এই কারণে আমরা হচ্ছে ওয়েবার টেস্টটা করি, শুধু এটুকু পাশে লিখে রাখো, ভাইবাতে লাগবে কোন টেস্ট দিয়ে করবে। আচ্ছা,
জিনিস আছে, সেটা ছোট্ট সংক্ষিপ্ত আমি একটু বলি। সেটা হচ্ছে মাস্কিং ইফেক্ট। মাস্কিং ইফেক্ট মানে হচ্ছে অনেক জোরে যখন সাউন্ড হয় তখন আশেপাশের যে লো ইন্টেন্সিটি সাউন্ড আছে সেগুলোকে আমরা শুনতে পারি না, অর্থাৎ লো ইন্টেন্সিটি যে সাউন্ড গুলো সেগুলোকে হাই ইন্টেন্সিটি সাউন্ড গুলোকে কে কি করে ফেলে, ঢেকে ফেলে। এটাকে বলা হয় মাস্কিং ইফেক্ট। যেমন স্টেশনে যখন ট্রেন ঢুকে তখন হচ্ছে সেই ট্রেনের আওয়াজে আমাদের চারপাশে যে স্টেশনে চাওয়ালা ডাকতেছে, ওদিকে স্টেশনের কুলি ডাকতেছে, হাজারো রকম শব্দ আমরা কিন্তু স্টেশনে ঢুকা মাত্র পেয়ে যাই, গম গম করতেছে। বাট যখন ট্রেন ঢুকে তখন ট্রেনের শব্দ ছাড়া কিচ্ছু আমরা শুনতে পাই না। দ্যাট ইজ মাস্কিং। অর্থাৎ এই হাই ইন্টেন্সিটি সাউন্ড বাকি সব সাউন্ডকে মাস্ক করে দিচ্ছে, অর্থাৎ ডেকে দিচ্ছে। মাস্কিং ইফেক্ট, ঠিক আছে? একটু জেনে রাখার জন্য। আমাদের কিন্তু হিয়ারিং শেষ। দেন টেস্ট। কত ধরনের টেস্ট আছে? স্বাদ। এটা সবচেয়ে কমন কোশ্চেন। ওরা একেবারে যখন পারবে না কিছু জিজ্ঞেস করে, বলো হোয়াট আর দ্য টেস্ট মডেলিটিস। টেস্ট মডেলিটিস মানে কি কি টেস্ট আছে। তো টেস্ট মডেলিটিস হচ্ছে সুইট, সাওয়ার, সল্ট, বিটার, আর নতুন ধরনের একটা আছে দ্যাট ইজ উমামি। উম্মামি। উমামি তাহলে মিষ্টি, টক, ঝাল, নোনতা, তাই তো? 4 ধরনের টেস্ট, তার সাথে একটা টেস্ট যার নাম হচ্ছে উমামি। উম্মামি। কোথায় কোথায় দেখাতে হবে কিন্তু পরীক্ষায় যে টাঙের কোন পাশে কোন ধরনের টেস্ট থাকে। তাহলে মিলাউতি। সামনে অনেকটা জুড়ে সুইট, তাই না? এবং এই দুপাশের কিছুটা অংশ জুড়ে ল্যাটারাল যে পার্ট ওভারল্যাপিং করে আছে দ্যাট ইজ সল্টি। একটু পিছনে, তার পিছনে যেটা সেটা হচ্ছে সাওয়ার, কিছুটা সল্টি এরিয়াকে কভার করে। এবং একেবারে জিপার পেছন দিকে আমরা যখন তিতা কিছু খাই বলি গলার ভেতরটা তিতা কেমন হয়ে গেল, কারণ the taste buds for bitter is here. তাহলে উমামি কোথায় থাকে? উম্মামি। হুম? ম্যাম জিব্বার অন্য সাইডে। অন্য সাইড, কোন সাইড? নিচে? মাঝখানে না। হুম? এই যে এত বড় একটা জায়গা এই যে খালি রইলো, সে কি করবে? এস উম্মামি। উমামি কেমন, কেমন মানে কি ধরনের টেস্ট? কে উদাহরণ বা বলতে পারবে? মশলা জাতীয় টাইপের। কি? হ্যাঁ, মশলা যে তোমরা যে একটা যে বারবিকিউ খাও, কেমন একটা পাঞ্জেন্ট একটা টেস্ট পাও না, এটাকে উমামি বলে। গ্রিল, বারবিকিউ, হাজার রকম যে মশলাদার জিনিসগুলো খাচ্ছ দ্যাটস উমামি। এবং এটা ডিসক্রিট ছড়ানো থাকে, যেটা অসমতে টানে এই জায়গাটাতে ডিসক্রিটলি ছড়ানো অবস্থায় থাকে উমামির যে বাটগুলো। ঠিক আছে, দেখাতে হবে কিন্তু কোথায় কি আছে। পাথওয়ে অফ দ্য টেস্ট আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। টেস্ট পাথওয়ে জানতে হলে আমাদের এই যে দেখো কত টেস্ট পাথ। টাঙে থাকে নাকি হচ্ছে টাঙে যে মানে নিচের সারফেসটা নিচে থাকে না, জিহ্বা দেখো কোথায়? এই টেস্ট বাট কি নিচে থাকে? না তা তো থাকে না, কিন্তু উপরে সবগুলো নিচে থাকে? না না যেটা আমরা দেখতেছি যেটা ডার্ক বলতে, হ্যাঁ, যে অংশটা বের হচ্ছে তার উপরে তো টেস্ট বাট থাকে। সেটা কথাই বলছি, নিচ নিয়ে কোনো কথা হচ্ছে না। বাদে যতটুকু বাদ থাকে মাঝখানে ওই সবটুকু বুঝিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এরিয়া দেখালাম, এই যে গোলাপি রঙের সুন্দর, হ্যাঁ, এত সুন্দর গোলাপি জিহ্বা তো পাওয়া যায় না। তো এই জায়গাটা যেটা ছড়ানো, বাকি যেগুলো জায়গা রয়েছে সেইখানে ছড়ানো ছিটানো থাকবে হচ্ছে উমামির পার্টগুলো। বুঝে গেল? নাকি উমামির যে একটা ছবি এনে দেখাতে হবে, দেখতে পাবা দেখা যাচ্ছে কিনা উমামির টেস্ট বাট। একটু ওয়েট করো। কোথায় যেন ছিল একটা সুন্দর, this one হয়ে গেল।
হয়ে গেল, একটু ওয়েট করো, ছবিটা আমি নিতে চাচ্ছিলাম, তখনও দেখলাম না, নিয়ে নেওয়া উচিত ছিল। পাওয়া গেল মামি? হুম, দেখা যাচ্ছে? ম্যাম হুম, ঠিক আছে। উমামির ম্যাম। ছবি দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে পাথওয়ে অফ দ্য টেস্ট। টেস্ট পাথওয়ে জানতে হলে আমাদের যে এরিয়া আছে টাঙের, সেটাকে আমরা মূল্যে তিনটা এরিয়া থেকে হচ্ছে তিনটা নার্ভ হচ্ছে এই যে আমাদের যে টেস্টের ইনফরমেশন গুলো নিয়ে যায়। ঠিক আছে, অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাং, এই যে টাঙে যে আছে তার অ্যান্টেরিয়র 2/3 থেকে নিয়ে যাবে মেনলি হচ্ছে 7th cranial nerve information. So impulses from the anterior 2/3 of the tongue passes in the cranial nerve 7th cranial nerve নিয়ে যাচ্ছে। Then posterior যে 1/3 of the tongue এবং আদার পার্টস যেটা আমরা বলি, সেখান থেকে নিয়ে যাবে হচ্ছে cranial nerve 9। ঠিক আছে, দেন একেবারে পিছনের যে বেস অফ দা হচ্ছে টাঙের যে পার্ট, এখানে হচ্ছে ভ্যাগাস নার্ভ, দ্যাট ইজ ক্রেনিয়াল নার্ভ 10। তাহলে 2/3 সামনে 2/3 নিয়ে যাবে হচ্ছে 7th ক্রেনিয়াল নার্ভ, তার পিছনে যে 1/3 এরিয়া একেবারে বেসাল পার্ট বাদ দিয়ে সেটা নিয়ে যাবে হচ্ছে 9th ক্রেনিয়াল নার্ভ অর্থাৎ গ্লোসোফারিঞ্জিয়াল নার্ভ। দেন একেবারে যে বেসাল পার্ট, সেই পার্ট থেকে যাবে হচ্ছে 10th ক্রেনিয়াল নার্ভ, দ্যাট ইজ ভ্যাগাস নার্ভ। এই সবাই মিলে সবাই হচ্ছে এই টেস্টের সেন্সেশন গুলো ক্যারি করবে। ক্যারি করার পর কি হবে, তাহলে এই যে ফার্স্ট অর্ডার নিউরন শুরু হয়ে গেল কিন্তু আমার ফার্স্ট অর্ডার নিউরন। তাহলে ফ্রন্টাল 2/3 7th cranial nerve, 7th cranial nerve এর নাম কি? হুম, ফেশিয়াল নার্ভ। কোনো কনফিউশন আছে? 9th cranial nerve and 10th cranial nerve, ফার্স্ট অর্ডার নিউরন যাবে কোন পর্যন্ত? মেডুলা অবলাঙ্গাটা। মেডুলা অবলাঙ্গাটাতে যাবে, সেখানে আছে নিউক্লিয়াস একটা সলিটোরিয়াস, আমরা আগে নামটা আগেও শুনছি তাই না? সেই নিউক্লিয়াস একটা সলিটোরিয়াসে গিয়ে হচ্ছে ফার্স্ট অর্ডার নিউরন শেষ হবে, সেকেন্ড অর্ডার নিউরন শুরু হবে। সেকেন্ড অর্ডার নিউরন তখন টেস্টের সেন্সেশন নিয়ে সোজা চলে যাবে মিডিয়াল লেমিসকাসের মধ্য দিয়ে থ্যালামাসে, যেটার নাম হচ্ছে পোস্টেরোভেন্ট্রাল নিউক্লিয়াস অফ দ্য থ্যালামাস। পোস্টেরোভেন্ট্রাল নিউক্লিয়াস অফ দ্য থ্যালামাস, এখানে সেকেন্ড অর্ডার নিউরন শেষ হয়ে যাবে এবং থার্ড অর্ডার নিউরন শুরু হবে। থ্যালামাস থেকে থার্ড অর্ডার নিউরন মানে হচ্ছে রেডিয়েশন হবে, হচ্ছে আমার টেস্টের যে রেডিয়েশন সেটা চলে যাবে কর্টিক্যাল টেস্ট এরিয়া। ঠিক আছে, যে টেস্টের যে এরিয়া আছে সেই টেস্টের এরিয়াতে চলে যাবে। সো পাথওয়ে অফ দ্য টেস্ট কিন্তু খুব সোজা, কি বললাম এখনই বড় হয়ে যাবে। সামনে 2/3 7th cranial nerve, তারপরে 1/3 9th cranial nerve, একেবারে বেসাল পার্টে 10th cranial nerve। এরা সবাই হচ্ছে টেস্ট সেন্সেশন নিয়ে ফার্স্ট অর্ডার নিউরন শুরু হবে এবং চলে যাবে হচ্ছে মেডুলা অবলাঙ্গাটার, যেখানে হচ্ছে নিউক্লিয়াস একটা সলিটোরিয়াস আছে, সেখানে ফার্স্ট অর্ডার নিউরন শেষ হবে, সেকেন্ড অর্ডার নিউরন শুরু হবে। সেকেন্ড অর্ডার নিউরনের এক্সন তখন চলে যাবে ল্যাটারাল হচ্ছে মিডিয়াল লেমিসকাসের মধ্য দিয়ে একবারে থ্যালামাসে। থ্যালামাসে গিয়ে সেকেন্ড অর্ডার নিউরন শেষ হবে, থার্ড অর্ডার নিউরন শুরু হবে। থার্ড অর্ডার নিউরন গুলো হবে কোথায় শুরু হবে? থ্যালামাসের পোস্টেরোভেন্ট্রাল নিউক্লিয়াসে। সেখান থেকে থার্ড অর্ডার নিউরন শুরু হয়ে তার এক্সন হচ্ছে চলে যাবে আমাদের কর্টিক্যাল এরিয়াতে, টেস্টের যে এরিয়া সেখানে। সো টেস্টের কি কি অ্যাবনরমালিটি হতে পারে বলো তো? কি কি অ্যাবনরমালিটি টেস্টে থাকতে পারে? কারো টেস্টের সেন্সেশন নাও থাকতে পারে। জীবনের ভয়াবহতম অভিজ্ঞতা তাই না, যাদের করোনা হয়েছে এবার
অনেকেই এটা দেখছেন যে গন্ধ এবং স্বাদহীন পৃথিবী কেমন হতে পারে। হুম, সেইটা অনুভূতিটা এবার অনেকেই পেয়েছে, করোনা যাদের হয়েছে তাদের। সো তাহলে যদি টেস্ট না থাকে, সেন্স অফ টেস্ট, এটাকে আমরা বলি অ্যাগিউশিয়া। অ্যাগিউশিয়া মানে তো অ্যাবসেন্ট। অ্যাগিউশিয়া মানে হচ্ছে অ্যাবসেন্স অফ দ্য সেন্স অফ টেস্ট। তাহলে হাইপোগোশিয়া কি হবে? ডিমাইনিস্ট সেন্সিটিভিটি। হ্যাঁ, অনেক ঝাল দেখা যাচ্ছে, তো ঝালই লাগছে না। আমরা মাঝে মাঝে দুষ্টামি করে বলি যে গরুর জিহ্বা হয়ে গেছে, কিছুই লাগে না, সেরকম। তাহলে টেস্টের তার থ্রেশহোল্ড অনেক বেশি টেস্টের স্টিমুলেশনের জন্য, সেটাই অল্প স্টিমুলেশনে কিছু হয় না। সো হাইপোগিউশিয়া, ডিমাইনিস্ট সেন্সিটিভিটি। আর যদি সবচেয়ে মজাদার হচ্ছে ডিসগিউশিয়া। ডিসগিউশিয়া মানে কি? ডিস্টার্ব সেন্স অফ টেস্ট মানে কি? ডিস্টার্ব সেন্স অফ টেস্ট মানে কি? হুম, ম্যাম সবই বলতে মজা লাগবে, নয়তো কোনোটাই ভাল লাগবে না। জি না, তুমি একরকম খাবার পাবা, আরেক রকম টেস্ট পাবা। ডিস্টার্ব, এই জ্বরটা হলে মুখে টেস্ট থাকে এক খাবার খেলে। আমার যদি সর্দি লাগে, অধিকাংশ সময় আমার মনে হয় আমার মুখের ভিতরে আমি কেরোসিনের গন্ধ সহ্য করতে পারি না। আমার টনসিল যদি সমস্যা হয়, তাহলে বেশিরভাগ সময় আমি মুখের মধ্যে সারাক্ষণ কেরোসিনের গন্ধ পাই। আমি যেহেতু এই গন্ধটা খুব অপছন্দ করি, দ্যাট ইজ ডিসগিউশিয়া। অর্থাৎ একরকম তুমি খাবার খাচ্ছ, আরেক রকম তুমি টেস্ট পাচ্ছ। যেমন আগে বলতো না যে এরকম বড় হচ্ছে পীর অথবা খুব বড় ফকির অথবা খুব তান্ত্রিক তোমাকে হয়তো খাবার, খুব পচা কোনো খাবার দিলে তুমি মুখের মধ্যে হচ্ছে বিরিয়ানির টেস্ট পেয়ে গেলে, এরকম অনেক গল্পের কথাই আছে না? হুম, কেউ কি তারানাথ তান্ত্রিক পড়ছো? জি তার ম্যাম। লেখা জানো? কে পড়ছে? কার লেখা তারানাথ তান্ত্রিক? ম্যাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গুড, বাট তার কন্টিনিউশন কে করছে? তারানাথ তান্ত্রিক ম্যাম সেটা মনে পড়ছে না। তার ছেলে তারাদাস বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই তারানাথ তান্ত্রিক ক্যারেক্টারটা বিভূতিভূষণ বেশি লিখে যেতে পারে নাই, বাকি পুরোটাই টেনে নিয়ে গেছে তার ছেলে তারানাথ তান্ত্রিক, এই তারাদাস বন্দ্যোপাধ্যায়। এবং স্ট্রেঞ্জলি, স্ট্রেঞ্জলি যেটা গলার চক্র হচ্ছে আছে, স্ট্রেঞ্জলি এবং আমার কাছে কেন যেন তারাদাসের যে তারানাথ তান্ত্রিক সেটা অনেক বেশি ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমার কাছে সবগুলো কালেকশনই আছে। তো তো সেরকম আর কি, যে তোমাকে দিলে ময়লা খেতে, তুমি দেখলে যে বিরিয়ানি অথবা পায়েস সেরকম গন্ধ পাচ্ছে, দ্যাট ইজ ডিসকিউশন। ঠিক আছে, তাহলে এই কিন্তু টেস্ট আমাদের, টেস্টের পর আমাদের টেম্পারেচার। হাইপারগিউশিয়া হতে পারে কি? বলো। হাইপারগিউশিয়া হতে পারে। হ্যাঁ হইতে পারে, তাও হইতে পারে। বেশি সেন্সেশন পাচ্ছ, ওটা ডিসগিউশন আন্ডারে কেন যেন চলে আসে। জি হাইপার ম্যাম, থাকলে তো ঠিক হাইপার আছে। থাকবে, তাই না? তোমার থ্রেশহোল্ড লেভেল কমে গেল। আমাকে যেমন, আমাকে সামান্য ঝালও যদি দাও আমি সহ্য করতে পারি না, কারণ আমি ঝাল খেতে পারি না, খুবই অপছন্দ আমার। এখন আমাকে একটু ঝাল দিলে আমার, যেমন বিশেষ করে আমার প্রাইভেট চেম্বারে খুব ওরকম মজা করে এটা সেটা মাখায় খাওয়াবে, আর আমার জানে বলে ম্যাডামকে আপনার একটা মরিচ কাঁচা মরিচ দিতে পারি না, খাওয়া দেওয়ার দরকারও নেই, কারণ আমি সহ্য করতে পারবো না, আর তোমরা খাও, আমার দেওয়া দরকার। সেরকম আমি একেবারেই হচ্ছে ঝাল খেতে পারি না, আমার হচ্ছে হাইপো আছে। আবার অনেকে দেখা যাচ্ছে, অনেকগুলো আছে না যে কম্পিটিশন হয় কে কত ঝাল খেতে পারে, সেরকম অনেকগুলো কাঁচামরিচ খেয়ে ফেলতে পারে, তার হাইপার বিশ্ব থাকতে পারে, তার থ্রেশহোল্ড হয়তো অনেক উপরে উঠে গেছে কন্টিনিউয়াস ইউজের ফলে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু টেস্টও শেষ, শুধু রইল টেম্পারেচার। টেম্পারেচার রেগুলেটরি সেন্টার কোথায়? ম্যাম হাইপোথ্যালামাস। গুড, হাইপোথ্যালামাস। আচ্ছা, আমি এই দুই তিনজনের আওয়াজই শুনি, আর কেউ কি ক্লাস করে না? হুম, সবাই সাইলেন্ট মোডে থাকে নাকি রেকর্ডে দিয়ে চলে যায়, কোনটা? আচ্ছা, আজকে একটা মানে খুব
মজার মজার না, আসলে কষ্ট লাগছে, বলবো পড়ায়নি তারপরে বলবো। তোমরাও যে কতটা মানে ভালো আছো, কিছু বাচ্চা যে তোমাদের চেয়ে কত খারাপ অবস্থায় আছে। আজকে আমার সাথে একটা ছেলে দেখা করতে আসছিল, একটা প্রাইভেট মেডিকেল কলেজের, যাদের আসলে মানে একটা মেডিকেল কলেজ যেটা চলে, মানে আলটিমেটলি বাদ হয়ে গেছে এবং তাদেরকে মাইগ্রেটেড করা হয়েছে বিভিন্ন মেডিকেল কলেজে। সেরকম একটা ছেলে গতকালকে আমাকে নক করছিল, আজকে বাসায় আসছিল আমার সাথে দেখা করার জন্য। আমি জানি না তার কি মনে হলো, আমার সাথে কথা বললে তার ভালো লাগবে বা আমি তাকে পথ দেখাতে পারবো, তো সেই জন্য আসছিল। অনেকক্ষণ গল্প করলাম সেটার সাথে। তো তোমরা তার চেয়ে অনেক ভালো আছো বাবা, যদি তাদের কথা চিন্তা করো তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। যে একটা বাচ্চা যাদের 2 মাসও কেউ পড়ায়নি, তারা জানেও না যে আদৌ তারা প্রফে বসতে পারবে কি পারবে না, তাদেরকে এই 4 দিন আগে অন্য একটা মেডিকেল কলেজে ট্রান্সফার করা হয়েছে, অথচ তাদের প্রফেট ডেট দিয়ে দিচ্ছে। এবং যেদিন ওরা জয়েন করছে ওই দিনই বলছে যে কালকে এই 2 দিন পরে তোমাদের প্রি পপ পরীক্ষা দিতে হবে। এই বাচ্চাগুলোর কথা দাও। তাহলে জুতার গল্পের মতো জুতার দুঃখ যে কারো পা নাই, সে দুঃখটাই হচ্ছে বড়। বডি টেম্পারেচার, নর্মাল বডি টেম্পারেচার কত? 97 to 99.5 ডিগ্রি ফারেনহাইট or 36 to 37.5 ডিগ্রি সেলসিয়াস। এভারেজ কত? এভারেজ হচ্ছে 98.6 ডিগ্রি ফারেনহাইট or 37 ডিগ্রি সেলসিয়াস। জিজ্ঞেস করবো নর্মাল বডি টেম্পারেচার কত। এই যে বডি টেম্পারেচার, এটা কয় ধরনের টেম্পারেচার হয়? 2 ধরনের হয়, একটা হচ্ছে শেল টেম্পারেচার, একটা হচ্ছে কোর টেম্পারেচার। শেল বলতে কি বোঝায় আর কোর বলতে কি বোঝায়? শেল টেম্পারেচার মানে হচ্ছে এনভায়রনমেন্টের সাথে আমাদের যে বডি পার্টস সেটার যে টেম্পারেচার, বাইরের টেম্পারেচার, সেটাকে হচ্ছে এক্সটার্নাল যে এরিয়ার টেম্পারেচার, দ্যাট ইজ শেল টেম্পারেচার। কোর টেম্পারেচার হচ্ছে একেবারে ইনার বডির যে আমাদের যে টেম্পারেচার, সেটা হচ্ছে কোর টেম্পারেচার। তাহলে কোথায় আমি শেল টেম্পারেচার দেখবো আর কোথায় কোর টেম্পারেচার দেখবো? তার আগে জানতে হবে যে কোথায় কোথায় আমরা টেম্পারেচার মাপি। প্রথমে আমরা একটা নর্মাল যেটা অ্যাভারেজলি ইউজ করি সেটা হচ্ছে আন্ডার দ্য টাং, দ্যাট ইজ ওরাল, আন্ডার দ্য টাং। এখন তাহলে বলো কেউ এটা কি শেল টেম্পারেচার না কোর টেম্পারেচার? কোর টেম্পারেচার। কোর টেম্পারেচার। কে ভোট কয়জনের পক্ষে কোর টেম্পারেচার? সবাই? আচ্ছা, এটা নিয়ে কনফিউশন আছে। কেউ বলে এটা শেল টেম্পারেচার, কেউ এটাকে কোর টেম্পারেচার বলে। কারণ বেসিক্যালি তো ওরাল এরিয়াটা কমপ্লিট ইনার সাইড না, মুখ তো খুলছি, তাই না? তাহলে কমপ্লিটলি তো ইন্টারনাল এনভায়রনমেন্ট পাচ্ছে না, সেটা এক্সটার্নালের সাথেও রিলেটেড। এই জন্য এটা নিয়ে কনফিউশন, যেটা আসলে শেল টেম্পারেচার না, কেউ কেউ এটাকে শেল বলে, কেউ এটাকে কোর বলে। এক্সিলা, গ্রোইন, এগুলো হচ্ছে শেল টেম্পারেচার। আমরা এক্সিলাতে যে থার্মোমিটার রেখে যে টেম্পারেচার দেখি, দ্যাট ইজ হচ্ছে, গ্রোইনটা আমরা কম ইউজ করি, এক্সিলাতে বেশি ইউজ করি, সেটা হচ্ছে শেল টেম্পারেচার। বাট রেকটামে যদি আমরা রেকটামে থার্মোমিটার দিয়ে যদি টেম্পারেচার মাপি, তখন ওইটা যেটা আমরা পিওর আমাদের ইনার বডি টেম্পারেচারটা পাবো, এবং এটাই হচ্ছে কোর টেম্পারেচার। তো কোর টেম্পারেচার বেসিক্যালি রেকটামে যে টেম্পারেচারটা দেখা হয় সেটা হচ্ছে কোর টেম্পারেচার। তাহলে শেল টেম্পারেচারের সাথে কোল্ড টেম্পারেচারের পার্থক্যটা কি পরীক্ষায় আসবে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন শেল টেম্পারেচার এন্ড কোল্ড টেম্পারেচার? কোর টেম্পারেচারটা মনে রাখবে রিমেইনস অলমোস্ট কনস্ট্যান্ট, এটা হচ্ছে মোর অ্যাকিউরেট। কোর টেম্পারেচারটা মোর অ্যাকুরেট, শেল টেম্পারেচার কিন্তু আপ ডাউন করবে। কিসের সাথে? এনভায়রনমেন্টাল টেম্পারেচারের সাথে। সো এটা এনভায়রনমেন্টাল It rises- টেম্পারেচারের সাথে। হ্যাঁ, এটা রাইজ করতে পারে, ফল করতে পারে। গরমে গেলাম, আমার মানে মানে তুমি টেম্পারেচার একটু বেশি পেতে পারো, এক্সিলাতে দিলে আরে গা গরম হয়ে গেছে, আমি তো রোদ্রে বসে আছি, ঠিক আছে, মরুভূমিতে গেলাম, আবার এসে আমি সেই হচ্ছে একেবারে বরফের ইয়েতে আসলাম, তখন কিন্তু আমার টেম্পারেচার কম পাবা, কারণ আমি তো হচ্ছে এনভায়রনমেন্ট বাইরের কম। তো শেল টেম্পারেচার হচ্ছে আপস ডাউন করবে অ্যাকর্ডিং টু দ্য এনভায়রনমেন্টাল টেম্পারেচার। বাট কোর টেম্পারেচার যা কিছু ঘটে যাক, সে কিন্তু ভিতরে আছে, সে বডি ভিতরে টেম্পারেচারটা সবসময় একটা ঠিক নির্দিষ্ট ইয়েতে মেনটেন হচ্ছে, মেটাবলিজম হয়ে বা যেটাই হোক, সেটার কারণে কোর টেম্পারেচারটা হচ্ছে ফিক্সড আর অলমোস্ট কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে? কোথায় কোথায় আমরা শেল টেম্পারেচার দেখি, যে বললাম এক্সিলা, গ্রোইন, কেউ কেউ বলে ওরাল। তো ওরাল, এক্সিলারি, গ্রোইন এগুলো হচ্ছে শেল টেম্পারেচার। আর কোর টেম্পারেচার হচ্ছে কোথায় বললাম? রেকটাম। রেকটাম ছাড়া আর কোথায় দেখতে পারি? আর কোথাও পারি?
পারে কিন্তু নরমালি সম্ভব না, দ্যাট ইজ ইসোফেজিয়াল টেম্পারেচার। আমরা যদি ইসোফেগাসের মধ্যে একটা থার্মোমিটার ঢুকাইতে পারি সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ইসোফেজিয়াল যে টেম্পারেচার পাবো দ্যাট ইজ কোর টেম্পারেচার, বাট এটা তো আসলে খুব বেসম্ভব কথা। সো তাহলে ইসোফেজিয়াল এন্ড রেকটাল টেম্পারেচার মেইনলি হচ্ছে কোর টেম্পারেচার। কোর টেম্পারেচারটা সবসময় শেল টেম্পারেচার চেয়ে বেশি হবে না কম হবে? বেশি হবে ম্যাম। বেশি হবে। বলা হয় যে সাধারণত যদি কোর টেম্পারেচারের সাথে 1 ডিগ্রি ফারেনহাইট যদি আমরা যোগ করি তাহলে আমরা হচ্ছে কোর টেম্পারেচারটা পাই, আর শেল টেম্পারেচার কোর টেম্পারেচার চেয়ে কম হয়। ঠিক আছে, এই হলো শেল আর কোরের ভিতর পার্থক্য। এরপর হচ্ছে টেম্পারেচার রেগুলেশন হয় কিভাবে। এই যে আমরা বলছি গরমকালে কিভাবে বডিতে রেগুলেশন টেম্পারেচার রেগুলেশন হয়, শীতকালে কি করে রেগুলেশন হয়। তাহলে টেম্পারেচার আমার বডিতে যে হচ্ছে তার মাধ্যম কি? একটা হচ্ছে বডিতে তৈরি হবে, তাই না? কি কি ভাবে বডিতে টেম্পারেচার তৈরি হবে? একটা হচ্ছে হিট প্রোডাকশন, হিট প্রোডাকশন উইদিন দ্য বডি। মেটাবলিজম হবে, যত মেটাবলিজম হবে তত বেশি হচ্ছে বডি টেম্পারেচার বাড়বে। ফুড ইনটেক, যত আমরা ফুড ইনটেক করব, যত আমরা খাবার খাবো তত বেশি হচ্ছে খাবার ভাঙবে, মেটাবলিজম হবে, মানে যে আবার খাবার সেটার উপর টেম্পারেচার হবে। মোটা মানুষ ঘামে বেশি, তাই না? মেটাবলিজম হতে থাকে, সেই জন্য ঠিক আছে। মাসকুলার অ্যাক্টিভিটি, আমরা শীতকালে কি করি? করে কাঁপতে থাকি কেন? শিভারিং কিন্তু একটা প্রোটেক্টিভ মেকানিজম। আমার মাসেলের অ্যাক্টিভিটি বাড়িয়ে সে হচ্ছে অ্যাক্টিভিটি বাড়িয়ে মেটাবলিজম বাড়িয়ে টেম্পারেচার বানানোর চেষ্টা করতেছে। সো মাসকুলার অ্যাক্টিভিটি, অথবা আমরা যে এক্সারসাইজ করছি অথবা নড়াচড়া করছি, আমরা কিছু হাঁটলে ঘেমে যাই কেন? টেম্পারেচার বেড়ে যাচ্ছে মানে কেন? এই টেম্পারেচারটাকে মেইনটেইন করার জন্য তখন সোয়েটিং হয়। সো মাসকুলার অ্যাক্টিভিটি, তাহলে মেটাবলিজম, ফুড ইনটেক, মাসকুলার অ্যাক্টিভিটি, আর আছে আমাদের এন্ডোক্রাইন মেকানিজম। আমাদের হরমোন আছে কিছু যেগুলো আমাদের এই হচ্ছে মেটাবলিক অ্যাক্টিভিটিতে হেল্প করে, যেগুলো আমাদের বডি টেম্পারেচারকে হিট প্রোডাকশনে হেল্প করবে। একটা হরমোনের নাম বলো তো? থাইরয়েড হরমোন। গুড, থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোনে থাইরয়েড হরমোন আমাদের মেটাবলিজম করায়, সো সেটার সাথে রিলেটেড আমরা দেখছি হাইপারথাইরয়েডিজমে টেম্পারেচার কমে যায়, হাইপারথাইরয়েডিজমে টেম্পারেচার বেড়ে যায়। এছাড়া আছে কি গ্রোথ হরমোনে হয়, যেটা মেটাবলিক অ্যাক্টিভিটির সাথে জড়িত। ইপিনেফ্রিন, নরএপিনেফ্রিন আমাদের যে হরমোন আছে সেগুলোতে হচ্ছে আমরা হচ্ছে কি পেতে পারি। আচ্ছা, কিভাবে রেগুলেশন হবে একটু আইডিয়া করো তো। তাহলে যদি আমি বডিতে টেম্পারেচার বাড়াতে চাই তাহলে কি হবে বলো তো? টেম্পারেচার বাড়াতে হলে কি কি করতে হবে, বেসিক কি কাজ করতে হবে আমাকে? কোনো আইডিয়া? মেটাবলিজম বাড়াতে হবে, এক্সারসাইজ করতে হবে। হচ্ছে সেগুলো সবই এক হচ্ছে, হয় আমাকে হিট প্রোডাকশন বাড়াতে হবে আর নাহলে হিট লস কমাতে হবে। দুটো জিনিস। হিট তো দুইভাবে হতে পারে, হয় হিট প্রোডাকশন হয়ে টেম্পারেচার বাড়তে পারে। হিট যদি প্রোডাকশন হলো, অ্যানিমিয়া আমরা যেমন বলেছিলাম আরবিসি ভাঙবে, মানে হয় প্রোডাকশন বেশি হতে হবে নাহলে ভাঙা কমাতে হবে, এরকম টাইপের। ঠিক তেমনি হিটের ক্ষেত্রে, বডি টেম্পারেচারের ক্ষেত্রে আমরা জানি হয় বডিতে হিট প্রোডাকশন হবে, ওদিকে বডিতে হিট লস হচ্ছে, তাই না? কিভাবে হিট লস হয়, কি কি প্রসেসের মাধ্যমে হিট লস হচ্ছে আইডিয়া কোনো বলো তো? দুই একটা নাম তো পারার কথা। ইভাপোরেশনের মাধ্যমে হয়, হ্যাঁ, এই যে সোয়েটিং হচ্ছে না, সোয়েটিং এর মাধ্যমে ওয়েট লস হচ্ছে, হিট লস হচ্ছে। আরেকটা কি? স্যালাইভেশন। ভেরি গুড। গরমকালে কুকুর লম্বা জিহ্বা বের করে কেন হাঁপাতে থাকে? স্যালাইভেশন হতে থাকে বেশি, কারণ বডি টেম্পারেচার রেগুলেশনের ওটাই তার একটা অন্যতম মাধ্যম। তার গায়ে তো লোম ভর্তি, সোয়েটিং কি হবে? সো আমরা গরমকালে আমরাও তো হাঁপাই, কিছুটা হাঁপাই না? তো এই যে টাং, এই যে সেটা হচ্ছে স্যালাইভেশনের মাধ্যমে হচ্ছে আমরা বডি টেম্পারেচার রেগুলেশন, অর্থাৎ হিট লস হচ্ছে। আরেকটা কি, আর কিছু আছে? বিভিন্ন অ্যানাবলিক প্রসেস বডিতে। হ্যাঁ, অ্যানাবলিক প্রসেস যেগুলো আছে সেটার কারণে হতে পারে। ভেসোডাইলেশনের মাধ্যমে হচ্ছে বডি টেম্পারেচার হচ্ছে হয় কমে যায়, এগুলো হতে পারে। তারপরে হচ্ছে ধরো এই যে
সিক্রেশন গুলো আছে সেই সিক্রেশনের মাধ্যমে হতে পারে। যাও, তাহলে আমি যখন গরমকালে হাউ বডি টেম্পারেচার ইজ রেগুলেটেড ইন হট ক্লাইমেট, হট ক্লাইমেট যখন থাকবে তাহলে আমার উদ্দেশ্য থাকবে দুটো। এক হচ্ছে আমি বডিতে কি হবে, হিট প্রোডাকশন হতে দিব না, আমি হিট লস বাড়াবো, তাই তো? হট ক্লাইমেটে যেহেতু ক্লাইমেট হট, আমার যদি টেম্পারেচার বডিতে মেনটেন করতে হয় তাহলে আমার হিট প্রোডাকশন কমাতে হবে, হিট লস বাড়াতে হবে, ঠিক আছে? যদি হিট প্রোডাকশন কমাতে চাই তাহলে কি করতে হবে? প্রোডাকশন কমাতে গেলে কি করতে হবে বলো তো? মেটাবলিজম কমাতে হবে। মেটাবলিজম কমাতে হবে। গরমকালে খিদে বেশি লাগে না কম লাগে? কম। কম লাগে। দেখো গরমকালে খেতে ইচ্ছে করবে না, বডি খাবার বেশি পছন্দ করে না। শীতকালে খেতে ভালো লাগে। শীতকালে মানুষ যখন শীত দেশের মানুষ এত চকলেট টকলেট খায় কেন খায়? শীতের দেশের মানুষ এই যে এত বাটার চকলেট এত হচ্ছে ক্যালোরি যুক্ত খাবার কেন খায়? আমরা খেলে হবে না, কারণ ওদের এই বডির হিট প্রোডাকশন করতে হয় বেশি। শীতকে এই যে বাইরের যত কোল্ড মাইনাস টেম্পারেচার সেটাকে হচ্ছে ওভারকাম করার জন্য বডির প্রোডাকশন বাড়াতে, হিট প্রোডাকশন বাড়াতে। হিট প্রোডাকশন করতে হলে ফুড লাগবে, হাই এনার্জি লাগবে। আর হ্যাঁ, হাই এনার্জি হলে তো খাবার তো এগুলোই। সেজন্য ওদের দেশে চকলেট এত বেশি চলে, আমাদের দেশে চালালে হয় না, আমরাই হবো শুধু। সো আমরা যেটা বলছিলাম যে হিট প্রোডাকশন কমাতে হবে। হিট প্রোডাকশন করতে হলে প্রথম হচ্ছে কি, অ্যানোরেক্সিয়া হবে, মেটাবলিজম কমবে, অ্যানোরেক্সিয়া হবে। আরেকটা কি হবে? আমরা জানি মাসকুলার অ্যাক্টিভিটি বাড়লে টেম্পারেচার বাড়ে। তাহলে গরমের দেশের লোকেরা খুব আলসা হয়, দেখো না? দুপুরের ভাত ঘুম বাদ দেওয়া লাগে, গাছের নিচে যেখানে সেখানে শুয়ে পড়ে। কেন? অ্যাপেথি। কি আছে? অ্যাপেথি মানে কি? এই নরম চড়া করতে ভালো লাগে না, আলসামি এটা, ঠিক আছে? তাহলে মাসকুলার অ্যাক্টিভিটি ডিক্রিজ করতে হবে। তাহলে আমার হয় ফুড ইনটেক কমাতে হবে অর্থাৎ অ্যানোরেক্সিয়া হবে। বডি তখন দুটো কাজ করবে, একটা হচ্ছে কম নড়াচড়া করতে চাবে, কাজকর্ম কম করতে চাবে। একটা হচ্ছে অ্যানোরেক্সিয়া। অ্যানোরেক্সিয়া মানে খাবার প্রতি অনীহা, এটাকে বলে অ্যানোরেক্সিয়া। সো অ্যানোরেক্সিয়া হবে, অ্যাপেথি হবে। এই দুটো করে সে বডির টেম্পারেচার প্রোডাকশনটা কমাবে। তাহলে হচ্ছে হিট লস বাড়াবে কি করে? লসটা বাড়াবে কিভাবে? হিট লস বাড়াতে হলে আমার কি হবে? সোয়েটিং বেশি হতে হবে। গরমকালে আমরা বেশি ঘামি না, সোয়েটিং হবে, কিউটেনিয়াস ভেসেল ডাইলেশন হবে। কিউটেনিয়াস যে ভেসেল গুলো সেগুলো ডাইলেটেড হয়ে যাবে, ঠিক আছে? যাতে বেশি ফ্লো আসে এবং কারণ আমাদের হবে এবং ইভাপোরেশন হচ্ছে। আর কি হচ্ছে? রেসপিরেশন বেড়ে যায়। গরমকালে আমরা বেশি বেশি শ্বাস নিই না, গরমের মধ্যে এরকম করে হাঁপাই আমরা। ইনক্রিজ রেসপিরেশন, যাতে ওই আমরা হচ্ছে ইভাপোরেশনের মাধ্যমে রেসপিরেশনের মাধ্যমে আমরা কিছু হিট লস করতে পারি। সালিভেশনটা আছে। সো ইনক্রিজ হিট লস, কিউটেনিয়াস ভেসেল ডাইলেশন, সোয়েটিং, ইনক্রিজ রেসপিরেশন এর মাধ্যমে। তাহলে যখন পরীক্ষায় আসবে হাউ বডি টেম্পারেচার ইজ রেগুলেটেড ইন হট ক্লাইমেট, তাহলে বলতে হবে ডিক্রিজ প্রোডাকশন অফ দ্য হিট ইন বডি, ইনক্রিজ লস অফ দ্য হিট ইন বডি। এই ডিক্রিজ প্রোডাকশনের মধ্যে অ্যানোরেক্সিয়া হবে, ডিক্রিজ মুভমেন্ট যেটা অ্যাপেথি ইনার্শিয়া বলি আমরা। আর ওদিকে হচ্ছে হিট লস বাড়াতে হবে, সোয়েট বাড়বে, কিউটেনিয়াস ভেসোডাইলেশন হবে, ইনক্রিজ রেসপিরেশন হবে। এই দুইটা ইফেক্ট, সবকিছু ইফেক্টের মধ্যে মিলে আমরা হচ্ছে বডি টেম্পারেচার যেটা বাড়ছিল সেটা কমে যাবে। তাহলে এবার বলো রেগুলেশন ইন কোল্ড ক্লাইমেট কি হবে? আমি বলবো না, তোমাদের বলতে হবে। প্রোডাকশন বাড়াইতে হবে আর হচ্ছে হিট লস কমাতে হবে। তাহলে এদিকে প্রোডাকশন বাড়াতে হবে, একটা হচ্ছে হিট লস কমাতে হবে। প্রোডাকশন বাড়াতে হলে কি কি করতে হবে? ফুড ইনটেক বাড়াতে হবে আর হচ্ছে অ্যাক্টিভিটিস বাড়াতে তাহলে হবে, মাসকুলার অ্যাক্টিভিটি বাড়াতে হবে। তাহলে দেখো খিদে লাগে বেশি, তাহলে খাইতে লাগে যে কেটে শীত শীত করলে। তাহলে ইনক্রিজড হিট প্রোডাকশন, একটা হচ্ছে হাঙ্গার, ক্ষুধা লাগবে, একটা হচ্ছে ইনক্রিজ ভলেন্টারি অ্যাক্টিভিটি। শীতকালে শীত দেশের মানুষটা একটু কর্মঠ হয়, জানো? তারা আমাদের মতো আলসা হয় না, তারা কাজকর্ম বেশি করে। সেটা দেশের মানুষ প্রচুর কর্মঠ হয়। সো ইনক্রিজ ভলেন্টারি অ্যাক্টিভিটি, আমাদের ভলেন্টারি অ্যাক্টিভিটি বেড়ে যায়। যত অ্যাক্টিভিটি করবো তত বেশি প্রোডাকশন হবে। এটা হচ্ছে কি শিভারিং, শিভারিং হয় না?
এই যে শীতকালে কাঁপছি, মাস্কুলার অ্যাক্টিভিটি হচ্ছে, টেম্পারেচার কিছুটা তৈরি হচ্ছে, সেটা তাহলে শিভারিং। হরমোনাল ইফেক্ট, ইপিনেফ্রিন নরএফ্রিন শীতকালে একটু সিক্রেশন বাড়িয়ে দেয়, ভ্যাসকনস্ট্রিকশন করবে, হচ্ছে হিট বাড়াবে, এমনি তার মেটাবলিক অ্যাক্টিভিটি দিয়ে হচ্ছে হিট বাড়াবে। এবার হচ্ছে ডিক্রিজ হিট লস। কিভাবে আমি ডিক্রিজ হিট লস করতে পারি? আচ্ছা, শীতকালে আমরা কুকড়ে ঘুমাই কেন, কাছামাছি হয়ে ঘুমাই কেন? জীবনে সারফেস এরিয়া কমানোর জন্য। ভেরি গুড। সারফেস এরিয়া কমাবো, যত সারফেস এরিয়া হবে তত হিট লসের চান্স থাকে। যত আমি কার্লিং আপ করব, যত কার্লিং হবে তত সারফেস এরিয়া কমবে, হিট লসের চান্স। সো কার্লিং আপ, কার্লিং আপ এটা হচ্ছে ডিক্রিজ হিট লস। একটা কি ভ্যাসোডাইলেশন ছিল, তাহলে এখানে কিউটেনিয়াস ভ্যাসোকনস্ট্রিকশন, যত কনস্ট্রিকশন করব আমি ভ্যাসোকনস্ট্রিকশন হবে, ঠিক আছে। আরেকটা কি হরিপিলেশন। হরিপিলেশন কি জিনিস? হরিপিলেশন কি জিনিস? ওমা, হরিপিলেশন মানে জানে না এরা? এখন গুগলে সার্চ দিতেছে নিশ্চয়ই বাংলায় ট্রান্সফার, হরিপিলেশন কি জিনিস? আরে শীতকালে লোম দাঁড়িয়ে যায় না? ওমা, কোনো কথা নাই জ্ঞান? শীতকালে কি আমাদের লোম দাঁড়িয়ে যায় না? দ্যাট ইজ হরিপিলেশন। আমাদের যে হেয়ার আছে, স্কিনের যে হেয়ার, সেগুলো ইরেক্ট হয়, লোম দাঁড়িয়ে যায় কেন? সোয়েট গ্ল্যান্ডটাকে ঢেকে দেয় টেনে, তাহলে সোয়েটিং হয় না, সোয়েটিং এর চান্স থাকে না, রাস্তা বন্ধ করে দেয়। দ্যাট ইজ হরিপিলেশন। সবই প্রোটেক্টিভ মেকানিজম বডি। হিউম্যান বডি যখন জানবা, জানা এর চেয়ে মানে কি আর কিছুই নাই। তাহলে আমরা যেটা বললাম যে regulation of the temperature in cold climate, তাহলে increase heat production by hunger, increase voluntary activity, shivering and increase secretion of epinephrine norepinephrine hormones. আর 2 নাম্বার বললাম decreased heat loss, heat loss টা ডিক্রিজ করব by curling up, কুকড়ে শুয়ে, cutaneous vasodilation, horipiletion, এই সবগুলো করে আমরা হচ্ছে হিট লস কমাবো, ঠিক আছে? ক্লিয়ার? তার টেম্পারেচার রেগুলেশনের এরিয়া হচ্ছে আমরা জানি সেন্টার হচ্ছে হাইপোথ্যালামাস। এখন কথা হচ্ছে হোয়াট ইজ হিট স্ট্রোক? হোয়াট ইজ হিট স্ট্রোক? হিট স্ট্রোক, হিট স্ট্রোক কি জিনিস? অনেক বেশি বেড়ে গেলে মানে 40 এর উপর, whenever we are exposed to a very high temperature, yes, there is a dearrangement of the heat control center of our body. আমাদের যে হিট কন্ট্রোল সেন্টার আছে সেটা ডিয়ারেঞ্জমেন্ট হয়ে যায়, দিশেহারা হয়ে যায় যখন আমরা হঠাৎ করে খুব গরম কোনো এনভায়রনমেন্টে পড়ি। যেমন যে কৃষকরা মাঠে কাজ করে, যখন অনেক গরম পড়ে দেখবো অনেক হিট স্ট্রোকের রোগী বেড়ে যায়। সাডেন there is a exposure to the high temperature. আমার যে হাইপোথ্যালামাস সেন্টার, সে হচ্ছে হাইপোথ্যালামাস কনফিউজড হয়ে যায়, সে কি করবে, কোনটা সেটা করবে, করতে গিয়ে হচ্ছে সাডেন ফেইন্টিং হয় এবং আদার সিম্পটম হয়, এগুলোকে আমরা বলি হিট স্ট্রোক। সো বডি টেম্পারেচার যখন হচ্ছে মোর দেন 106, 100 to 108 হয়ে যায়, so hypothalamus regulatory center is become ability of the hypothalamic regulatory center is diminished to control the heat. Then there is absence of sweating. এই যে হাইপোথ্যালামাস নরমালি কি করবে, যখন টেম্পারেচার বেড়ে যাচ্ছে, ওই যে আমরা বললাম সোয়েটিং করবে, কিন্তু যখন এসে দিশেহারা হয়ে যায়, কি হয়ে যাবে, তখন সোয়েটিং হবে না। সোয়েটিং না হওয়ার কারণে কি হবে, স্কিন ড্রাই হয়ে যাবে। সোয়েটিং না হতে পারলে তো আমার হিট লস হবে না, হিট লস না হলে তো আমি বডি টেম্পারেচার মেইনটেইন করতে পারবো না। ওই সময় তো খাওয়ার সাথে সম্পর্ক নাই, ওই মুহূর্তে আমাকে সোয়েটিং দিয়ে আচ্ছা হিট লস বাড়িয়ে দিয়ে আমার হচ্ছে টেম্পারেচার রেগুলেশন করতে পারে। কিন্তু যেহেতু হাইপোথ্যালামাস কনফিউজড হয়ে গেছে, সে কি করবে বুঝে পাচ্ছে না, দিশেহারা অবস্থা, সে কারণে ডিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যায়, সেই কারণে আমাদের সোয়েটিং হয় না। সোয়েটিং না হওয়ার কারণে দেখবো একেবারে বডি একেবারে মানে হট এন্ড ড্রাই হয়ে যায়। দ্যাট ইজ হিট স্ট্রোক। সিম্পটম কি? হেডেক থাকবে, টেম্পারেচার বাড়ছে, সো এই হচ্ছে নশিয়া, মানে বমি বমি ভাব, ভমিটিং, বমি হবে, ডিজিনেস, মাথা ঝিমঝিম করা, মাথা ঘোরানো এবং আনকনশাস, লস অফ কনসাসনেস। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে হট এন্ড ড্রাই স্কিন, স্কিনটা শুকনো হয়ে যাবে, শুকনো খসখসে একটা স্কিন হবে, ঠিক আছে। এন্ড
এই যে 108 বললাম, তারপরে যখন উঠে যাবে আলটিমেটলি মে কজ ডেথ। ট্রিটমেন্ট কি? হিট স্ট্রোকের চিকিৎসা কি? এটা কিন্তু তোমাদের কমন, একটা ফার্স্ট ইয়ার সেকেন্ড জানা উচিত। গরমকালে যদি কাউকে দেখো হিট স্ট্রোক হয়েছে, তাহলে করতে হবে কি করতে হবে? বডি টেম্পারেচার তাকে ইমিডিয়েটলি কমাতে হবে। সেটা কমাতে হলে যদি তোমার কাছে বরফ থাকে, সব বরফের মধ্যে এই লোকে শুয়ে দাও। ইমার্শন বলা হয়, তাকে বরফের মধ্যে ডুবিয়ে দাও। বরফ জল হোক, বরফের পাটা, অনেক সময় হচ্ছে বরফ কলের মধ্যে নিয়ে যাও, হচ্ছে ওই রোগী বা ইয়েকে বরফ দিয়ে তার মধ্যে শুয়ে দেওয়া হয় টেম্পারেচার কমানো। অথবা আইস ফিল্ড কোন রাবার বোতল যদি থাকে, বোতল বরফে ভরে তাকে হচ্ছে তার গায়ে রাবিং করা, অ্যাপ্লাইড করা, যে কোনো ভাবে যার গায়ে বডি মানে বরফ ঢালা, পানি ঢালার, বরফ শীতল পানি ঢালা করে তারপরে টেম্পারেচার তার কমাতে পারি আমরা। হিট স্ট্রোক কিন্তু শর্ট নোট আসবে, ঠিক আছে? আমাদের কিন্তু মোটামুটি স্পেশাল সেন্স শেষ, আর কিছু নাই এই মুহূর্তে, আর কিছু পড়ার দরকার নেই, ঠিক আছে? এখন বলো, আমাদের রইলো যেটা, সেটা হচ্ছে কোশ্চেন রিগার্ডিং থার্ড টার্ম, তাই তো? বাজে বাজে সাজে থার্ড টার্ম রেগুলার রিগার্ডিং কোশ্চেন। মোটামুটি তোমাদের এন্ডোক্রাইন, রিপ্রোডাক্টিভ বলছি না এর আগে? বলছিলাম না ম্যাম। না ম্যাম। বলি নাই? তাহলে এখন কি আমি সে কোশ্চেন নিয়ে কথা বলবো? ধৈর্য আছে? না ম্যাম নাই, এরকম কথা ভাই, 1 ঘন্টা ধরে বসে আছি ফোন টানে হুম, নাকি পরে নিবা পরীক্ষা দিতে? কি প্রশ্ন বলবো নাকি ক্লাস শেষ করব? জি ম্যাম বলেন। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে হচ্ছে এন্ডোক্রাইন থেকে, তাই না? জি ম্যাম। এন্ডোক্রাইনের প্রথমে যেটা, সেটা হচ্ছে ক্লাসিফাই এন্ড হরমোনস ক্লিনিক্যালি, এই কেমিক্যালি, সরি, কেমিক্যালি উইথ এক্সাম্পল। কেমিক্যাল ক্লাসিফিকেশন অফ হরমোনস, হরমোনসের কেমিক্যাল ক্লাসিফিকেশন। আগে দেন মেকানিজম অফ অ্যাকশন অফ হরমোন, এটা আলাদাভাবে আসতে পারে, প্রোটিন হরমোন অথবা হচ্ছে স্টেরয়েড হরমোন, স্টেরয়েড হরমোন অথবা থাইরয়েড হরমোন, যেটা হচ্ছে জিন অ্যাক্টিভেশনের মাধ্যমে হয় সেটা। তো এই ছবিটা খেয়াল আছে না? জি প্রোটিন মেডিয়েটেড প্রোটিন, ওটা ছবি একটা দিয়ে করবা। আর যদি স্টেরয়েড হরমোন চাই, তাহলে থাইরয়েড এবং স্টেরয়েড হরমোনের যে গোল ছবিটা আছে সেটা সেটা, ঠিক আছে? মেকানিজম অফ অ্যাকশন গেল। এরপরে চলে আসবে হচ্ছে গ্রোথ হরমোন, পিটুইটারি, কানেকশন বিটুইন পিটুইটারি এন্ড হাইপোথ্যালামাস, অ্যান্টেরিয়র কানেকশন, পোস্টেরিয়র কানেকশন, ছবিটা দিবা। অ্যান্টেরিয়র কানেকশনের নাম কি? পোস্টেরিয়র কানেকশনের নাম। পোস্টেরিয়র পিটুইটারি থেকে কি হরমোন আসে? অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে হরমোন আছে, শুধু হরমোনগুলো না। গ্রোথ হরমোন, ফাংশন, মেটাবলিক ফাংশন অফ গ্রোথ হরমোন। Why growth hormone is called ketogenic hormone or diabetogenic hormone? Abnormalities of the growth hormone: gigantism, acromegaly, gigantism, acromegaly, ঠিক আছে? acromegaly অথবা gigantism, এই এটা তার মধ্যে acromegaly সবচেয়ে বেশি শর্ট নোট হিসেবে আসে। আর ওদিকে আছে কি? ডোয়ার্ফিজম। শেষ। গ্রোথ হরমোন থেকে এর থেকে বেশি কিছু পড়া লাগবে না। এরপরে থাইরয়েড, স্টেপস অফ সিনথেসিস অফ থাইরয়েড হরমোন। কি কি স্টেপস আছে ছবিটা দিয়ে সংক্ষেপে লিখবা। আমি বারবার বলছি, বড় করে কিছু লেখা দরকার নেই। স্টেপস এর যে ছবিটা আছে সেই ছবিটা দিয়ে 1 নাম্বার এই স্টেপ, এই ঘটনা ঘটছে, 2 নাম্বার এটা, শেষ। তাহলে স্টেপস অফ সিনথেসিস অফ থাইরয়েড হরমোন ভেরি মাচ ইম্পর্টেন্ট। দেন ফাংশন অফ দ্য থাইরয়েড হরমোন, আলাদা আলাদা ভাবে আসতে পারে। মেটাবলিক ফাংশন অফ দ্য থাইরয়েড হরমোন, ইফেক্ট অফ থাইরয়েড হরমোন অন সিভিএস এন্ড সিএনএস, সিভিএস এবং সিএনএস এর উপর থাইরয়েড হরমোনের ইফেক্ট আলাদা করে আসতে পারে, এটা বেশি আসে সিভিএস এর উপর আর সিএনএস এর উপর, দুইটাই, সিএনএস এবং সিভিএস এর উপর থাইরয়েড হরমোনের ইফেক্ট। তারপরে abnormalities of the thyroid hormone, hypothyroidism এ কি কি হয়? ক্রিটিনিজম, শর্ট ক্রিটিনিজম, মিক্সিডিমা, ক্রিটিনিজম করতে হবে। হাইপারথাইরয়েডিজমের মধ্যে গ্রেভস ডিজিজ, শেষ। হাইপারথাইরয়েডিজম কি ফিচার, কি হাইপোথাইরয়েডিজমের ফিচার কি জানি আমরা। এরপর হচ্ছে ইনসুলিন, মেকানিজম আসবে না। হাউ
blood glucose level is regulated by insulin, অথবা সরাসরি blood glucose hemostasis of blood glucose level, homeostasis of blood glucose level. তাহলে ইনক্রিজ করছে কোন কোন হরমোন, ডিক্রিজ করছে কোন হরমোন সেটা লিখতে হবে। আর ইনসুলিন কিভাবে ব্লাড গ্লুকোজ লেভেল কমায়, হাউ ইনসুলিন রেগুলেট দ্য ব্লাড গ্লুকোজ লেভেল অর ডিক্রিজ দ্য ব্লাড গ্লুকোজ লেভেল। মেকানিজম বলতে হবে, এক নাম্বার মেকানিজম অবশ্যই হচ্ছে গ্লুকোজ আপটেক অফ গ্লুকোজ, আপটেক অফ গ্লুকোজ, এটা হচ্ছে প্রথমেই বলতে হবে, তারপর বাকি যেগুলো আছে সেগুলো বলতে হবে। ঠিক আছে, কি কি সেল আছে এন্ডোক্রাইন প্যানক্রিয়াসে, কি কি সেল আছে, কোন সেল থেকে কি কি সিক্রেট হয়। এবার হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস কি, কেন হচ্ছে, কয় ধরনের আছে। তারপরে হচ্ছে অ্যাড্রিনাল কর্টিক্যাল হরমোন কি কি আছে, লেয়ার গুলো দিতে হবে, নাম দিতে হবে। অ্যাড্রিনোকর্টিক্যাল হরমোন। তারপরে যেটা হবে গ্লুকোকর্টিকয়েড। গ্লুকোকর্টিকয়েডের ফাংশন, গ্লুকোকর্টিকয়েড মানে কি, কর্টিসল, কর্টিসলের ফাংশন। কর্টিসলের ফাংশনের মধ্যে শোনা যাচ্ছে জি ম্যাম। আচ্ছা, তো গ্লুকোকর্টিকয়েড কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। আলাদা করে আসতে পারে মেটাবলিক ফাংশন, আলাদা করে আসতে পারে ওভারঅল গ্লুকোকর্টিকয়েড অর্থাৎ কর্টিসলের ফাংশন, শুধু কর্টিসলের ফাংশন আসতে পারে, অথবা ইনফ্লামেটরি অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন অফ গ্লুকোকর্টিকয়েড আর কর্টিসল। Why cortisol is called the anti-stress hormone? আর সবচেয়ে বেশি যেটা আসে পারমিসিভ অ্যাকশন অফ কর্টিসল, পড়িয়েছি সব, পারমিসিভ অ্যাকশন অফ কর্টিসল, শুধু এটুকু, আর কিছু না। শর্ট নোট, কুশিং সিনড্রোম, কুশিং সিনড্রোম। তারপরে অ্যালডোস্টেরন, অ্যালডোস্টেরনের ফাংশন অ্যাডিসনস ডিজিজ, রাখবে না। এরপরে হচ্ছে টেস্টিস, শুধু টেস্টোস্টেরন হরমোন, টেস্টোস্টেরন হরমোনের ফাংশন, এস্ট্রোজেনের ফাংশন, প্রোজেস্টেরনের ফাংশন। এন্ডোক্রাইন শেষ, কিছু বাদ পড়লো? আচ্ছা, ওদিকে পোস্টেরিয়র পিটুইটারি, অক্সিটোসিন। পোস্টেরিয়র পিটুইটারি হরমোন কি, অক্সিটোসিনের কাজ কি? ডায়াবেটিস ইনসিপিটাস কি? Reproductive system. Reproductive system is secondary sexual characteristics in case of male, secondary sexual characteristics in case of female, puberty definition, age of puberty, menstrual cycle, phase, menstrual cycle এর description যেটা phase হিসেবে, ovarian cycle, phase, estrogen progesterone তো অলরেডি এর মধ্যে পড়ে ফেলবো। ovulation কি, indication of ovulation, menstrual blood এর composition, menstrual blood কেন clot করে না, why menstrual blood is not clotted or cannot be clotted. তারপরে রিপ্রোডাক্টিভ থেকে বোধহয় কিছু না। এবার আসি আমরা নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম থেকে রিসেপ্টরের ক্লাসিফিকেশন, প্রপার্টিজ, সিনাপস, সিনাপসের ক্লাসিফিকেশন, প্রপার্টিজ, নার্ভ ফাইবার, প্রপার্টিজ, এই কয়টা প্রপার্টিজ পড়তে হবে। এরপরে চলে যাবে ট্র্যাক কি, অ্যাসেন্ডিং ট্র্যাক্টস এর নাম, ডিসেন্ডিং ট্র্যাক্টস এর নাম, ট্র্যাক্টের নামগুলো দিতে হবে। তারপর হচ্ছে পেইন পাথওয়ে, ক্রুড টাচের পাথওয়ে, ভেন্ট্রালের একটা, ল্যাটারাল একটা, দুটো পাথওয়ে লাগবে। আর পোস্টেরিয়র পাথওয়েটা কলাম, তার হচ্ছে ফাংশন, পাথওয়ে লাগবে না হলে হবে ফাংশন। পিরামিডাল ট্র্যাক্ট কি জিনিস, পাথওয়ে। আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন কাকে বলে, ডিফারেন্স বিটুইন আপার মোটর নিউরন লিশন আর লোয়ার মোটর নিউরন লিশন।
সেরিবেলাম ফাংশন মানে ফিজিওলজিক্যাল ফাংশন and lesion of cerebellum কি কি লিশন হলে কি কি পাবো বেজাল গ্যাংলিয়ন লিশন কি কি পাবো পার্কিনসনিজম রিফ্লেক্স কাকে বলে রিফ্লেক্স আর্কের পাথওয়ে সবচেয়ে কমন আসে রিফ্লেক্স আর্কের পাথওয়ে নিজ আর্কের পাথওয়েটা লাগবে উইথড্রল রিফ্লেক্স আর নিজ আর্কের পাথওয়ে এই এরপরে স্পেশাল সেন্স রিফ্লেক্টরি এরর কজ কারেকশন taste pathway what are the modalities of the taste pathway of the taste এটুক শুধু কি কি modalities আছে pathwayটা কি hearing pathway of the hearing short note deafness temperature how body temperature is regulated in hot or cold climate normal body temperature কি difference between shell and core temperature মোটামুটি কিন্তু হয়ে গেল আর কিছু আছে মনে হয় না এ পড়লে পাস করে বেশি শুধু এমসিকিউটা একটু সাথে সেটা ঠিক মতো স্পেশাল সেন্সর কিছু বাদ দিছি অলফ্যাকশন দরকার নেই যেটি পড়াই সেটি পড়া শুধু ভাইবার জন্য অলফ্যাকশন পড়ে এসে যদি এক্সটার্নাল পরে জিজ্ঞেস করে কারণ করোনা যেহেতু অলফ্যাকশনে ইফেক্ট করে জন্য রিটেনে দেব না ঠিক আছে সবই মনে হয় বলা হলো মানে নিজের মনে সেগুলো মাথায় থাকে সেখান থেকে বলা তো সামনে তো কিছু নাই যে বলবো মোটামুটি আশা করি রিটেনের ইকুয়েশন গুলো করলেই পাস সবাই পাস করবে আমি জানি তোমরা আমার ভালো ছাত্রছাত্রী গুড সবাই কেউ ফেল করবে না সবাই পাস করবে তোমাদের কারো কিছু বলার আছে বলো ভিজুয়াল অ্যাকুইটি হচ্ছে শর্ট নোট হিসেবে আসে এটা মেইন পরীক্ষায় আসতে পারে একটু দেখে রেখে তেমন করে অত বেশি লোড নেওয়ার দরকার নাই হ্যাঁ ওই যে কালার যেটা আমরা বলি যে প্রাইমারি কালার তিনটা নাম এটা আর পড়ানোর কিছু প্রাইমারি ও সরি সেটা হচ্ছে ডার্ক অ্যান্ড লাইট অ্যাডাপ্টেশন যেটা আজকে পড়ালাম সেটা লাগবে এছাড়া রড অ্যান্ড কোনসেলের ফাংশন শেষ এর বেশি কিছু লাগে না ঠিক আছে তাহলে ক্লাস শেষ করি আজকের মতো আমরা শেষ করতে পারি যদি কোনো প্রশ্ন বা কোনো কিছু থাকে যা বলছি আমি এটুক পড়ো ওই যে পাথ অফ হিয়ারিং বলছি তো না ডেফিনেট তো বলছি কন্ডাক্টিভ বাই এগুলো এত করে এরকম করে পড়া এই যা পড়েছি এর ভেতরে থাকবে এর বাইরের কিছু নেই তাহলে ক্লাস আজকের মতো এখানে শেষ সবাই ভালো থেকো সোমবার দেখা হবে আপনিও ভালো থাকবেন চেষ্টা তো করি আমি ডিপ্রেশন থেকে বেরোতে পারি না ম্যাম বলো ভিজুয়াল পাথওয়ে গুলো কি পড়তে হবে ভিজুয়াল পাথওয়ে মানে আরে মা সত্যি থ্যাংক ইউ মনে করেছে সেটা হচ্ছে লাইট রিফ্লেক্স তো বলি নাই ভিজুয়াল পাথওয়ে আর হচ্ছে লাইট রিফ্লেক্স অ্যাকোমোডেশন রিফ্লেক্স এটা পড়তে সোমবার কি আর আরজিএল রবার্টসন পিপিল শর্ট নোট আছে পরীক্ষা কি পড়া লাগবে আবার বলো প্রেগন্যান্সি থেকে কি কিছু পড়া লাগবে রিপ্রোডাক্টিভে প্রেগন্যান্সিতে কি কি ফিজিওলজিক্যাল চেঞ্জ হয় শুধু একটু পড়া ম্যাম স্পারমাটোজেনেসিস কি পড়া লাগবে স্পারমাটোজেনেসিস অ্যানাটমি তো পড়তে লাগবে না একটা জিনিস লাগবে সেটা হচ্ছে রেগুলেশন হচ্ছে স্পারমাটোজেনেসিসের হরমোনাল রেগুলেশন সেটা কি কি হরমোন লাগছে এটা কমন এটা অনেক বেশি আসে হরমোনাল রেগুলেশন অফ স্পারমাটোজেনেসিস ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের ফাংশন গুলো
অবশ্যই বললাম না আগেই, এস্ট্রোজেন প্রোজেস্টেরন ফাংশন, টেস্টোস্টেরন এস্ট্রোজেন প্রোজেস্টেরন তো ফাংশন পড়তেই হবে। আর আছে বাদ দিছি কিছু? সাদিয়া, বহুত সাদিয়া, গামছা পরে ঘুরে বেড়াচ্ছে। মনে হয় না ম্যাম। and both সুদীপ্ত দাস and মল্লিক, দেখি না তো তাদের নামটা আছে নাকি তারা? জেবা শুনছো? জি ম্যাম। অলরাইট, জেসিকা নাচের কি অবস্থা? করছো? জি ম্যাম করছি। কিছু বলছিল তারা? ম্যাম আমরা ওই পুতুল নাচটা আর তুলছি না, আমরা অন্য গানে করছি। ও করছো না, কি করছো তাহলে? ম্যাম আমার গরুর গাড়িতে আর হচ্ছে ও, যে সুন্দর গান। প্রেমের ভাব জানে না, এই দুটো গান নিয়ে করা হচ্ছে ম্যাম। তাহলে তো ছোট ছোট করে করতে পারতে। 3-4টা বাংলা সিনেমার যে মানে ফিউশন গান, সেটা মিলে খুব মজার একটা ই করা যেত। জি ম্যাম, জি ম্যাম। এখানে হচ্ছে পুরো দুটো দেওয়া হচ্ছে না তো, মানে আধা আধা করে সাথে আধাটা, হ্যাঁ আধাও লাগে না, মোটামুটি একটা এই অংশ নিয়ে করা যায়। জি ম্যাম। আমি যেটা হচ্ছে আমাদের হচ্ছে ইন্টার্নশিপ পেন্ডিং এর সময় করে দিয়েছিলাম, প্রায় 6টা না 7টা বাংলা সিনেমার গান নিয়ে একটা এরকম তৈরি করছিলাম, একটা পর একটা হচ্ছে কয়েকজনকে দিয়ে করিয়েছিলাম। তার মধ্যে অবশ্যই আমার গরুর গাড়িতে ছিল, আরেকটা ছিল মজার গান, চাকবুম চাকবুম চাঁদনি রাতে, অঞ্জু ঘোষের গান। তাহলে ম্যাম আপনি হ্যাঁ? সাজেশন দেন, সময় আছে তো আমরা দেখি আমরা অ্যাড করতে আরে পারি কিনা। কত সুন্দর সুন্দর গান, এই যে বললাম না চাকবুম চাকবুম চাঁদনি রাতে, কিছু বলবো তোমার চোখের বাসাইতে, তো মজার গান। হ্যাঁ, আমরা করেছিলাম যেটা একটা হচ্ছে যে ইসের তখন তো পূর্ণিমা সিনেমা চলছে ভালো, ওই যে প্রেমী ও প্রেমী দেখা তো তুমি, এই গানটা ছিল। আছে সিনিয়রদের তারপর একটা